আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমাদের অধ্যায় ৪ রাসায়নিক পরিবর্তনের ধারাবাহিকতায় আমরা অনেকগুলো লেকচার নিয়ে এসেছি। আজকে আমাদের মূলত ১৮ নাম্বার লেকচার মেবি। তো এই যে ভাই এতগুলো লেকচার হইলে এই লেকচারগুলোতে কিন্তু আমরা বলতে গেলে ৩টা পার্ট তোমাদের কভার করে ফেলছি। আজকে আমাদের অধ্যায় ৪ এর ৪ নাম্বার পার্ট বা লাস্ট পার্ট শুরু করব আমরা। তো ফার্স্টে ভাই আমরা রাসায়নিক গতিবিদ্যা আলোচনা করেছি। সেখানে তোমরা অনেক ভাস্ট টপিক নিয়ে আলোচনা করেছি আমরা, একদম যতটা ডিটেলসে যাওয়া সম্ভব। একটা বিক্রিয়ার আরডিএস বলো বা রেট ডিটারমাইনিং স্টেপ বলো, বা তুমি সেখান থেকে যা বলো, তুমি রেট ল এক্সপ্রেশন বলো বা রেট কনস্ট্যান্ট, সব কিছু নিয়ে ডিটেলস আলোচনা করা হয়েছে। প্রথম ক্রম দ্বিতীয় ক্রম বিক্রিয়াগুলোকে নিয়েও আলোচনা করছি আমরা। এরপরে আমরা ধারাবাহিকভাবে গেলাম রাসায়নিক সাম্যাবস্থায়। সেখানে আমরা সাম্যাবস্থাকে ডিফারেন্ট ওয়েতে ডিফারেন্ট ফেনোমেনা দ্বারা বোঝার ট্রাই করেছি। সাম্যাবস্থার উপর কে কে প্রভাব ক্রিয়েট করে, এই সব জিনিসগুলো কিন্তু দেখেছি। সেখানে কিন্তু অনেক গ্রাফ এবং অনেক আলাদা জিনিসপত্র আলোচনা করেছি। এরপরে আমরা আসলাম আমাদের অম্লক্ষার সাম্যাবস্থায়, যেখানে আমরা ফার্স্টে অম্লক্ষার মতবাদগুলো দ্বারা অম্লক্ষারকে বোঝার ট্রাই করেছি। দেন আমরা পিএইচ বলো বা পিকে কেবি বলো, মানে দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে অম্লক্ষার বলো, অসওয়াল লৌহীকরণ সূত্র দেখেছি। তারপর ভাইয়া কেডাব্লিউ পানির বিয়োজন ধ্রুবক, পানির যে ডিস্ট্রিবিউশন কনস্ট্যান্ট, সেগুলো অনেক ধারাবাহিকভাবে আলোচনা করেছি। আজকে আমাদের মূলত খুবই টিপিক্যাল একটা মানে নিউমেরাস, মানে কি বলা যায় এটাকে, নর্মাল কেমিস্ট্রি থেকে একটু ডাইভার্টেড টাইপের কেমিস্ট্রি নিয়ে আমরা আলোচনা করবো, যেটা হচ্ছে থার্মোকেমিস্ট্রি। তো দেখো, আমি যদি তোমাকে একটু এটার বেসিক কথাটা বলি, এটা মূলত আমাদের তোমরা ফিজিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 1-এ একটা টপিক আছে, যেটা হচ্ছে থার্মোডায়নামিক্স। এই যে থার্মোডায়নামিক্স, এটার মূলত ভাইয়া দুইটা পার্ট হয়। থার্মোডায়নামিক্সের ভাইয়া দুইটা পার্ট হয়। একটা হচ্ছে ভাইয়া তোমার যে থার্মোকেমিস্ট্রি, আর একটা থার্মোফিজিক্স। তো এটার ভাইয়া তোমরা যে থার্মোফিজিক্স পার্টটা, সেটা তোমরা অলরেডি তোমাদের অন্যরকম পাঠশালা, আমাদের যে সেকেন্ড পেপার চ্যাপ্টার 1 থার্মো ফিজিক্সের উপর যে একটা, বা থার্মোডায়নামিক্সের উপর যে লেকচারটা আছে, সেখানে আলোচনা করেছো। এখানে আমরা মূলত দেখবো থার্মোকেমিস্ট্রি পার্টটা। থার্মোকেমিস্ট্রি পার্টটা কিন্তু থার্মোফিজিক্স থেকে পুরোটা আলাদা বলবো না, সেমও বলবো না ভাইয়া। জাস্ট এখানে কি ভাইয়া, কিছু জিনিস সেম, কিছু জিনিসের মধ্যে একটু ডিফারেন্ট আছে। যেমন ভাই আমি যদি বলি যে তোমরা ওখানে কি বলে, যে কোনো গ্যাসের ক্ষেত্রে আমরা কিন্তু এফ নিয়ে কাজ করি। এফটা কি? এফটা হচ্ছে স্বাধীনতার মাত্রা। বাট আমরা কিন্তু কেমিস্ট্রিতে ধরে নেই যে প্রত্যেকটা গ্যাস আদর্শ অবস্থায় থাকে, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি সূত্র মেনে চলে। দ্যাটস ওয়াই আমাদের কিন্তু ভাই ওখানে এফ বলো বা স্বাধীনতার মাত্রা, সেটা নিয়ে চিন্তা করতে হয় না, কারণ মলিকিউল যে ইন্টারাকশনটা, সেটাকে আমরা আগেই নেগলেক্ট করে ফেলি। সো আজকে আমরা মূলত একদম বেসিক আলোচনা করবো থার্মোডায়নামিক্সের, অ্যান্ড এরপরে আমরা ধারাবাহিকভাবে খুবই কমপ্লিকেটেড জিনিসগুলোর দিকে যাব। সো থার্মোডায়নামিক্স ভাই আমি আগে একটু বলে নিচ্ছি এই সেগমেন্টটা শুরু করার আগে, যে থার্মোডায়নামিক্স ভাইয়া খুবই ভাস্ট একটা টপিক, আর থার্মোকেমিস্ট্রি তো খুবই নলেজফুল একটা জিনিস, থিওরিটিক্যাল। সো এই চ্যাপ্টারটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো একটু মনোযোগ দিয়ে আমরা খেয়াল করবো। তো আসো ভাইয়া, ফার্স্টে আমরা একটু একটা কাজ করি, ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে আমরা আসলে কিছু জিনিসপত্র বোঝার একটু ট্রাই করি। আসো ফার্স্টে আমরা ভাইয়া বুঝবো যে আমাদের পয়েন্ট অফ ভিউটা কি, বা আমরা এখানে কি আলোচনা করতে চাই। সো দেখো, আমাদের ফার্স্টে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে ইউনিভার্স, সিস্টেম অ্যান্ড সারাউন্ডিংস। এই জিনিসটাকে আমাদের সবার আগে রিয়েলাইজ করতে হবে ভাইয়া, যে ভাইয়া ইউনিভার্সটা কি, আমাদের সিস্টেম কি, আর সারাউন্ডিংসটা কি, এই জিনিসগুলোকে আমাদের আগে ডিটেলসে বুঝতে হবে। তো আসো ভাইয়া, আমি একটু আলোচনা শুরু করি এখান থেকে। আমরা প্রথম কথা ভাইয়া দেখো, আমরা যদি আমাদের পুরো ইউনিভার্সটার কথা চিন্তা করি, ইউনিভার্সটাকে আমরা মূলত দুইটা সেগমেন্টে ভাগ করতে পারি আমাদের কেমিস্ট্রি পার্সপেক্টিভ থেকে। সেটা হচ্ছে ভাই, আমাদের ইউনিভার্সকে আমরা বলতে পারি যে ভাইয়া ইউনিভার্স ইজ আ কম্বিনেশন অফ সিস্টেম অ্যান্ড সারাউন্ডিং। মানে ভাইয়া ইউনিভার্সটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে একটা হচ্ছে সিস্টেম আর একটা হচ্ছে সারাউন্ডিং। এখন কথা হচ্ছে ভাই, সিস্টেম কি আর সারাউন্ডিংস কি, সেই জিনিসটাই হচ্ছে বোঝার পালা আমাদের। তো আমরা এতটুকু বুঝলাম ভাইয়া যে ইউনিভার্সের মধ্যে ভাইয়া দুইটা সেগমেন্ট আছে, একটা হচ্ছে সিস্টেম আর একটা হচ্ছে সারাউন্ডিংস। ওকে, তাহলে ভাই এখন আসো, তাহলে কথা হচ্ছে ভাই সিস্টেম কি আর সারাউন্ডিং কি। প্রথমত ভাইয়া দেখো, সিস্টেম হচ্ছে এই যে আমরা থার্মোডায়নামিক্সের আলোচনাটা করি, থার্মোডায়নামিক্স আলোচনা আমরা যতটুকু সেগমেন্ট বা যতটুকু পার্ট নিয়ে কাজ করি, সেটা হচ্ছে সিস্টেম। আর সিস্টেমের বাইরে যা থাকবে সেটা হচ্ছে সারাউন্ডিংস। যেমন মনে করো, আমি যদি তোমাকে বলি, মনে করো 10তলা একটা বিল্ডিং আছে। এই 10তলা বিল্ডিংয়ের 10টা ফ্লোরের মধ্যে তুমি আসো 3rd ফ্লোরে, তাহলে এই 3rd ফ্লোরটা তোমার 10টা ফ্লোরের পার্সপেক্টিভে হচ্ছে সিস্টেম, আর বাকি সব কিছু কি সিস্টেমের বাইরে, সেটা হচ্ছে সারাউন্ডিংস।
আবার তুমি যদি চিন্তা করি থার্ড ফ্লোরের মধ্যে ভাইয়া 5টা ফ্ল্যাট আছে, 5টা ফ্ল্যাটের মানে 5টা তোমার ডিফারেন্ট ডিফারেন্ট রুম আছে মনে করো, এই 5টা রুমের মধ্যে তুমি একটা রুমের মধ্যে আছো, তাহলে তোমার ওই রুমটা বাদে বাকি যা আছে এই দুনিয়া সবকিছু হচ্ছে সারাউন্ডিং, আর তোমার ওই রুমটা হচ্ছে সিস্টেম। তাহলে ভাই আমরা যদি বলি যে সিস্টেম কি, সিস্টেম হলো সেই আবদ্ধ ক্ষেত্র যা অবজার্ভ করা হয়, সো বুঝতে পারছি আমরা। আর একটু ভালোভাবে বলি, যা অবজার্ভ করা হয় বলার থেকে একটা কাজ করে, যা থার্মোকেমিস্ট্রিতে অবজার্ভ করা হয়, এটা বলি তাহলে ভালো হয়, যা থার্মোকেমিস্ট্রিতে অবজার্ভ করা হয়। তো ফার্স্ট আমরা এতটুকু বুঝলাম ভাইয়া যে সিস্টেমটা কি। সিস্টেম হচ্ছে ভাইয়া তুমি তোমার টোটাল সেগমেন্টের মধ্যে যতটুকু পার্ট নিয়ে আমরা আলোচনা করতেছি ওই পার্টটা হচ্ছে আমাদের কি ভাইয়া সিস্টেম। এখন এরপরে আসে ভাইয়া সারাউন্ডিং। তো সিস্টেম তো বুঝলাম ভাইয়া, এরপর আসে সারাউন্ডিং। তো ভাইয়া সারাউন্ডিং কি, সিস্টেম বহির্ভূত যা আছে সেটাই হচ্ছে কি আমার ভাইয়া সারাউন্ডিং। সিস্টেম বহির্ভূত অংশকে অংশ কি হবে, ওকে ভাই, তো সিস্টেম বহির্ভূত যে অংশ সেটাকে সারাউন্ডিংস বলে। তো ভাইয়া আই হোপ বেসিক কথাটা আমরা বুঝতে পারছি ভাইয়া, যে আপনার ভাই একটা ইউনিভার্স টোটালি দুইটা পার্ট নিয়ে গঠিত হয়, একটা হচ্ছে ভাইয়া সিস্টেম আর একটা হচ্ছে সারাউন্ডিং। সিস্টেম হচ্ছে থার্মোডাইনামিক্যাল অবজারভেশনের জন্য আমরা যতটুকু সেগমেন্ট বা যতটুকু জায়গা নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে সিস্টেম, আর এই সিস্টেমের বাইরে যা আছে সেটা হচ্ছে সারাউন্ডিং। এখন তোমাকে একটা জিনিস বুঝতে হবে, এই যে সিস্টেম আর সারাউন্ডিং এই দুইটা জিনিসকে আমরা একটা মানে ব্যারিয়ার দিয়ে আলাদা করে রাখি, এটা তোমাকে বুঝতে হবে। যে সিস্টেম আর সারাউন্ডিং এর মাঝে একটা কথা আছে যে এই সিস্টেম সারাউন্ডিং ব্যারিয়ার দ্বারা আলাদা হয়ে থাকে, সিস্টেম ও সারাউন্ডিং কে ব্যারিয়ার দ্বারা আলাদা করা হয়। মানে তুমি আসলে বুঝো কিভাবে কতটুকু আমার সিস্টেম বা কতটুকু আমার সারাউন্ডিং শুরু হয়েছে, ব্যারিয়ার দ্বারা আলাদা করা হয়। ওকে, সো ভাইয়া আমরা এতটুকু বুঝলাম যে সিস্টেম আর সারাউন্ডিংকে আমরা কি করি ভাইয়া ব্যারিয়ার দ্বারা আলাদা করি। এখন ভাইয়া তোমাকে এখন তাহলে ভাইয়া কথা হলো তো ব্যারিয়ার আমরা বুঝবো কিভাবে। যেমন এই যে একটু আগে এক্সাম্পলটা দিলাম যে তুমি মনে করো ফ্ল্যাটে আসছো, সেই ফ্ল্যাটে 5টা রুম আছে, তো 5টা রুমকে একটা রুম থেকে আরেকটা রুমকে কি দেয়াল দ্বারা আলাদা করা না ভাইয়া, তো এটা একটা ব্যারিয়ার এখানে দেয়ালটা। আবার মনে করো ভাইয়া তুমি একটা পাত্রের মধ্যে পানি নিয়ে সেটাকে হিট দিচ্ছ, সো পাত্রটা মনে করো যে কন্টেনারটা যেভাবে কি বলে ইনসুলেটর বা যে কোনো জিনিস আলাদা করা সেটা একটা ব্যারিয়ার। সো এরকম ভাবে ডিফারেন্ট টাইপের ব্যারিয়ার হতে পারে। তো আসলে আমরা একটা ব্যারিয়ারগুলোকে নিয়ে একটু আলোচনা করি যে ব্যারিয়ার ভাইয়া ডিফারেন্ট টাইপের হতে পারে। সো দেখো ব্যারিয়ার কি হতে পারে, তুমি যদি এখানে বলো ব্যারিয়ার ক্যান বি রিয়েল অর ইমাজিনারি, এটা একটু বুঝাই ভাইয়া যে ভাইয়া ব্যারিয়ার আপনার রিয়েল হতে পারে আবার ইমাজিনারিও হতে পারে। এটা কিভাবে ভাইয়া যে ইমাজিনারি ব্যারিয়ার কি হয়, হ্যাঁ হয় ভাইয়া, মনে করো তুমি একটা পাত্রে বা তুমি তোমার একটা হাঁড়িতে পানি নিয়ে সেটাকে তাপ দিচ্ছ, তাহলে ভাইয়া স্টিলের যে লেয়ারটা সেটা তোমার একটা ফিজিক্যাল ব্যারিয়ার বা রিয়েল ব্যারিয়ার হিসেবে কাজ করতেছে, বাট উপরের সার্ফেস যে পানি আর বাতাসের মাঝখানে একটা ব্যারিয়ার আছে না ভাইয়া, যেটা হয়তো আমরা দেখতে পারতেছি না, বাট এখানে আমরা একটা ব্যারিয়ার ধরে নেই না, ওটা হচ্ছে ইমাজিনারি ব্যারিয়ার। যে ফিজিক্যাল কোনো ব্যারিয়ার নেই বা ভিজুয়াল কোনো ব্যারিয়ার নেই, আমরা মনে করতেছি যে এখানে একটা ব্যারিয়ার আছে। বা এরকম যে দুইটা মহাসাগর যখন মিলে সেখানে কিন্তু ভাইয়া পানি একটা মহাসাগরের পানি আরেকটা মহাসাগরের সাথে মিলে না, এখানে কেন কোনো ফিজিক্যাল ব্যারিয়ার আছে ভাইয়া, কোনো নেট বা কোনো আলাদা ডিভাইডার দেওয়া আছে না, বাট একটা পানি আরেকটা পানির সাথে কেন মিলতেছে না, এই জিনিসগুলো হচ্ছে ইমাজিনারি ব্যারিয়ার আমাদের। সো এটা বুঝলাম আমরা। সো ভাইয়া ব্যারিয়ার কি হতে পারে, ব্যারিয়ার আপনার রিয়েল বা ইমাজিনারি হতে পারে। এরপর দেখো ভাইয়া আর কি হতে পারে, ব্যারিয়ার আরও টাইপের হতে পারে। তারপর ভাইয়া দেখো ব্যারিয়ার ক্যান বি রিজিড অর ফ্লেক্সিবল, ব্যারিয়ার ক্যান বি রিজিড অর ফ্লেক্সিবল। এটা কি ভাইয়া, মানে ব্যারিয়ারটা আপনার একদম হার্ড হতে পারে, যে ভাই একদম স্ট্রং ব্যারিয়ার, যেমন ওয়ালের ব্যারিয়ার এটা খুবই স্ট্রং, এটা রিজিড একটা ব্যারিয়ার। আবার ভাইয়া ফ্লেক্সিবল হতে পারে, যেমন মনে করেন জেলি লেয়ারের ব্যারিয়ার, যেমন প্রোটোপ্লাজমের যে ব্যারিয়ারটা বা প্রোটোপ্লাজম, এটা কিন্তু ভাইয়া একটা জেলি লাইক স্ট্রাকচার, তো এটা ফ্লেক্সিবল। এরপরে যেটা সবথেকে ইম্পর্টেন্ট থার্মোডাইনামিকের পার্সপেক্টিভ থেকে, সেটা হচ্ছে ভাইয়া থার্ড পার্টটা, যে ব্যারিয়ার ক্যান বি
ব্যারিয়ার ক্যান বি ডায়াথার্মিক, ব্যারিয়ার ক্যান বি ডায়াথার্মিক অর অ্যাডিয়াব্যাটিক। তো ভাই অনেক ইংলিশ টার্ম বলতেছেন, এগুলো মানে কি এগুলো একটু দেখো। মানে থার্মোডাইনামিক্স মেইনলি তো এগুলোর কাইন্ড অফ কিছু কিছু জিনিসের বাংলা বললে তুমি বুঝবা না। যেমন ওই যে ইলেকট্রোফিলিক রিয়াকশন, এখানে তোমাকে যদি ইলেকট্রন আকর্ষী বিকারক, ওটা যেমন বোঝাটা টাফ, সেরকম এই জিনিসগুলো বাংলা দ্বারা বোঝানোটা টাফ। সো দেখো ব্যারিয়ার ক্যান বি ডায়াথার্মিক অ্যান্ড অ্যাডিয়াব্যাটিক, এই কথাটার মানে কি? ডায়াথার্মিক কথাটা মানে হচ্ছে যেটা ভাইয়া তাপ পরিবহন করতে পারে, মনে রাখবা। ডায়াথার্মিক মানে এমন একটা ব্যারিয়ার যে তাপ, যে ব্যারিয়ারের মধ্যে দিয়ে তোমার তাপ বলো অথবা শক্তি, কারণ কাইন্ড অফ তাপ একটা শক্তি, তাপ অথবা শক্তি ট্রান্সফার হয়। ওকে, তাপ অথবা শক্তির ট্রান্সফার হয়। আর অ্যাডিয়াব্যাটিক ব্যারিয়ারটা হচ্ছে যেখানে ভাইয়া তাপ অথবা শক্তির তোমার কোনো হয় না। এটা কাজ করি, এটা তো লেখাই আছে, এটা কপি করে দিই আমরা। সো বুঝতে পারছি ভাইয়া, এখানে তাপ এবং শক্তির কোনো ট্রান্সফার হয় না। সো বুঝতে পারছি এইটা যে ভাইয়া আপনার মেইনলি আলোচনা কি ভাইয়া, ইউনিভার্সের মধ্যে মেইনলি তুমি তিনটা পার্টও বলতে পারো যে ভাইয়া সিস্টেম, সারাউন্ডিং আর ব্যারিয়ার। সিস্টেম হচ্ছে যতটুকু পার্ট নিয়ে আমরা আলোচনা করতেছি, সারাউন্ডিং হচ্ছে সিস্টেমের বাইরে যা যা আছে আমাদের, আর ব্যারিয়ার হচ্ছে ভাই সিস্টেম আর সারাউন্ডিংকে যে আলাদা করে রাখে। তো এই তিনটা জিনিস, এই ব্যারিয়ারের মধ্যে ডিফারেন্ট টাইপের, এগুলো তুমি যখন ডিফারেন্ট প্রসেস দেখবা, আইসোথার্মিক প্রসেস বলো, আইসো ভলিওমেট্রিক প্রসেস দেখবে, একটু পরে আসবে ভাইয়া, তারপর অ্যাডিয়াব্যাটিক প্রসেস, তখন তোমার দেখবে এই ব্যারিয়ারগুলো কাজে লাগে, যে কোন টাইপের ব্যারিয়ার তার উপর ভিত্তি করে আমার প্রসেস ডিভাইড হতে পারে। যেমন ভাই তোমার যখন অ্যাডিয়াব্যাটিক যখন ব্যারিয়ার থাকবে তখন ডিকিউট চেঞ্জটা একদম জিরো হবে, দ্যাটস ওয়াই ওই জিনিসটা তোমাকে মাথায় রেখে করতে হবে, এখানে ইন্টারনাল এনার্জি চেঞ্জ জিরো। আবার তোমার যখন আইসোথার্মাল থাকবে তখন তোমার ডায়াথার্মিক ব্যারিয়ার হয়, তখন তোমার ডেলটি এর মান জিরো হয়, বাট ভিতরে ইন্টারনাল চেঞ্জ হতে পারে। এই জিনিসগুলোকে মাথায় রাখা লাগবে। এখন কথা হচ্ছে এই যে সিস্টেম আর সারাউন্ডিং এর ডিফারেন্ট টাইপের কোলাবোরেশন আমাদের ব্যারিয়ারের সাথে, তার উপর ভিত্তি করে আমরা সিস্টেমকে তিনটা ভাগে ভাগ করতে পারি। তো দেখো এখান থেকে একটু আলোচনা করে যে সিস্টেমকে আমরা তিন ভাগে আলোচনা করতে পারি বা ভাগ করতে পারি, একই কথা। তো আমরা তিন ভাগে এটাকে আলোচনা করতে পারি। সো এটা একটু বুঝাই দেখো যে সিস্টেমকে আমরা তিনভাবে আলোচনা কিভাবে করতে পারি ভাইয়া। তো কথা হচ্ছে সিস্টেম তিন টাইপের হতে পারে। প্রথমটা দেখো কি কি, প্রথমটা হচ্ছে ভাইয়া তোমার মুক্ত অথবা ওপেন সিস্টেম, মুক্ত সিস্টেম অথবা ভাইয়া ওপেন সিস্টেম। এটা কি ভাইয়া দেখি একটু। মুক্ত সিস্টেম বা ওপেন সিস্টেমটা হচ্ছে ভাইয়া যে সিস্টেমে আপনার, যে সিস্টেমে তাপ না লিখি, ডিরেক্টলি শক্তি লিখি, তাপই হয় যদিও, বাট শক্তিটা লিখি। যে সিস্টেমে ভাইয়া শক্তি ও ভর আদান প্রদান করা যায়। সো যে সিস্টেমের মাধ্যমে ভাইয়া কি, আচ্ছা এটা কোথায় লিখবো আমরা, এটা তো আমরা এখানে লিখবো। হ্যাঁ, যে সিস্টেমের মাধ্যমে শক্তি এবং ভর আদান প্রদান করা যায় সেটাকে আমরা কি বলি ভাইয়া, মুক্ত সিস্টেম। সো বুঝছি ভাইয়া, এমন একটা সিস্টেম, এক্সাম্পল একটু পরে দিলেই বুঝতে পারবা, আপাতত জাস্ট আমরা নর্মাল কথাগুলো লিখি বলার জন্য। মুক্ত সিস্টেম কি ভাইয়া, যে সিস্টেমে আপনার শক্তি এবং ভর দুইটাই আদান প্রদান করা যায় সেটাকে আমরা বলি মুক্ত সিস্টেম। এরপরে আসে ভাইয়া সেকেন্ড টাইপের সিস্টেম, যেটা হচ্ছে ভাইয়া বদ্ধ অথবা ক্লোজড সিস্টেম। এটা কি টাইপের ভাইয়া, বদ্ধ অথবা ক্লোজড সিস্টেম। এটা হচ্ছে ভাইয়া যে সিস্টেমে, যে সিস্টেমে ভর আদান প্রদান সম্ভব হলেও, ভর আদান প্রদান হলেও শক্তি আদান প্রদান হয় না। তাহলে ভাই সেকেন্ড টাইপেরটা কি, সরি শক্তি আদান প্রদান হলেও ভর হবে না, একটু মিসলিড হয়ে গেছে। একটা কাজ করি আমরা, এই যে ভরটা লিখছি এটাকে কাট করে দিই, এখানে আমরা শক্তি পার্টটা নিয়ে যাই। তো সেকেন্ডটা কী ভাই, সেকেন্ডটা হচ্ছে শক্তি আদান প্রদান হলেও ভর আদান প্রদান হয় না। সো এই জিনিসগুলো কিন্তু একটু মাঝে মাঝে পেঁচায় যায়, যে আমি মাত্র পেঁচায় গেলাম। সো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা। সো সেকেন্ড টাইপেরটা কি, সেকেন্ড টাইপেরটা হচ্ছে বিচ্ছিন্ন, সেকেন্ড টাইপেরটা হচ্ছে বদ্ধ, যেখানে কি হয় ভাইয়া,
এই সিস্টেমে আপনার শক্তির আদান প্রদান হতে পারে, বাট ভাইয়া ভরের আদান প্রদান কিন্তু কখনো হবে না। অ্যান্ড থার্ডে আসে কে দেখো, থার্ডে আসে আই গেস বুঝতেই পারতেছে ভাই থার্ডটা কি হতে পারে। থার্ডটা হচ্ছে আমাদের বিচ্ছিন্ন সিস্টেম, সবার থেকে বিচ্ছিন্ন হয়ে থাকে, বা যেটাকে আমরা ইংলিশে বলি আইসোলেটেড সিস্টেম। আইসোলেটেড সিস্টেম, এখানে কাহিনী কি ভাইয়া দেখি একটু, বিচ্ছিন্ন অথবা আইসোলেটেড সিস্টেমের কাহিনী কি। এটা হচ্ছে ভাইয়া যে আপনার যে সিস্টেমে ভর এবং শক্তি কোনোটাই আদান প্রদান হয় না। ওকে, তো থার্ড টাইপের সিস্টেমটা কি, যে সিস্টেমে আপনার ভর এবং শক্তি কোনোটাই আদান প্রদান করা যায় না। সো 3 নাম্বারটা হচ্ছে এটা, যে সিস্টেম আপনার ভর শক্তি কোনোটাই আদান প্রদান করা যায় না। তো এই হচ্ছে ভাই আমার 3 টাইপের সিস্টেম ডিপেন্ডিং অন দ্য ব্যারিয়ার। ব্যারিয়ারের উপর ডিপেন্ড করে আমার সিস্টেম সারাউন্ডিংকে আমরা 3টা ভাবে ক্যাটাগরাইজ করতে পারি। প্রথমটা কি ভাইয়া, মুক্ত সিস্টেম, যেখানে ভাইয়া ভর শক্তি দুইটি আদান প্রদান করা যায়। ভাইয়া একটা এক্সাম্পল দেন। মনে করি ভাইয়া, আসো একটা এক্সাম্পল দিয়ে বোঝাই আমরা একটু। মনে করি ভাইয়া এই যে একটা পাত্র, এই একটা পাত্র, এই একটা পাত্রে আমরা মনে করি একটা সার্টেন অ্যামাউন্ট অফ পানি নিলাম, এটা হচ্ছে ভাই H2O। এই পানি নিয়ে আমরা সেটাকে মনে করো নিচ থেকে তাপ দিচ্ছি। নিচ থেকে আমরা কি করতেছি ভাইয়া, নিচ থেকে মনে করো তাপ দিচ্ছি। তাপ মানে কি, একটা শক্তি দেয়া না ভাইয়া। তো তাপ শক্তি পেলে কি হবে, পানি বাষ্পীভূত হয়ে ভাই এখান থেকে উপরে উড়ে চলে যাবে। পানি ভাইয়া বাষ্পীভূত হয়ে মনে করো চলে যাচ্ছে। তো ভাইয়া ভর কমতেছে না সিস্টেমে। তাহলে দেখো এখানে সিস্টেম কোনটা আগে বলি। তাহলে ভাইয়া এই যে আপনি মনে করেন পাতিলের মধ্যে বা একটা পাত্রে বিকারে পানি নিয়ে তাপ দিচ্ছেন, এই পানিটা হচ্ছে আমার সিস্টেম। পাত্রের মধ্যে যে পানিটা সেটা হচ্ছে সিস্টেম, এর বাইরে যাচ্ছে সেটা কি, সারাউন্ডিং। এখন একটু খেয়াল করেন ভাইয়া, তাহলে এই সিস্টেমে আমরা তাপ দিচ্ছি, তাপ দেওয়া মানে কি, শক্তি প্রদান করা না। তাহলে এখানে শক্তি দেয়া হচ্ছে। আবার ভাইয়া যদি আপনি সিস্টেমটা কিছুক্ষণ গরম হওয়ার পর রেখে দেন, তাপ বিকিরণ করবেও, তবে শক্তি আদান প্রদান হচ্ছে না এখানে। আবার দেখো ভাইয়া উপরটা খোলা, উপরটা খোলা থাকার কারণে তোমার এখানে পানি বাষ্পীভূত হয়ে উড়ে যেতে পারতেছে। আবার তুমি চাইলে এখান থেকে আলাদা থেকে পানি অ্যাড করতে পারতেছো। তাহলে এই টাইপের সিস্টেম এটাকে কি বলবো বলো তো, এটাকে আমরা বলতে পারি তাহলে ভাইয়া ওপেন সিস্টেম, যেখানে আপনার ভর শক্তি দুইটি আদান প্রদান করা পসিবল হচ্ছে। তাহলে এটাকে আমরা কি টাইপে বলতে পারি, এটাকে বলতে পারি আমরা ভাইয়া ওপেন সিস্টেম। এটা হচ্ছে ভাইয়া আমার ওপেন সিস্টেম। বোঝা গেল ফার্স্টেরটা? হ্যাঁ ভাইয়া বুঝলাম। সেকেন্ডটা আসো দেখি। সেকেন্ডটা মনে করেন ভাইয়া আপনার কাছে একটা এরকম একটা আছে, মনে করি এই যে এরকম একটা সিস্টেম আছে, তোমাদের বোঝানোর একটু সুন্দরভাবে রাখতেছে আর কিছু না। মনে করো এটা একটা বক্স। এখন এখানে দেখো একটু, এখানে মনে করো এই যে সিস্টেমটা, এখানে সিস্টেম কোনটা, মনে করো তুমি এটা বক্স নিলা, এই বক্সের মধ্যে মনে করো তুমি কি নিছো, মনে করো গ্যাস নিছো, একটা সার্টেন অ্যামাউন্ট অফ গ্যাস নিছো। ওকে, এখানে ডিফারেন্ট টাইপের গ্যাস মলিকিউলস আছে, এই যে এখানে মনে করো অনেকগুলো গ্যাস মলিকিউলস আছে। এখন এই সিস্টেমের যে ব্যারিয়ারটা, সেটা আমি তোমাকে আগেই বলে দিই, এটা হচ্ছে ডায়াথার্মিক ব্যারিয়ার। এটা কি ব্যারিয়ার ভাইয়া, আমি তোমাকে আগেই বলে দিলাম, কিন্তু এটা হচ্ছে ডায়াথার্মিক ব্যারিয়ার। তাহলে তুমি আগে থেকেই বলতে যা ভাই যদি এরকম হয় তাহলে কি হবে, এরকম হয়, এই টাইপের বলা যাতে আমাদের না থাকে। তো এটা কি ভাইয়া, ডায়াথার্মিক ব্যারিয়ার, আমি আগেই বলে দিলাম। এই যে দেখো, যত আমরা সামনের দিকে যাবো এই জিনিসগুলো কিন্তু রিপিট হবে। সো এই বেসিক জিনিসগুলো কিন্তু মনে থাকা লাগবে আমাদের ভাইয়া। যে পরে যদি মনে করো আজকে থেকে 2-3 লেকচার পরের জিনিসটা তুমি যখন পড়বা, তখন যদি তোমাকে আমি বলে ডায়াথার্মিক ব্যারিয়ার, তখন তুমি বলছো ডায়াথার্মিক ব্যারিয়ারটা কি, তখন কিন্তু তোমার এই লেকচারটা লাগতে পারে। সো দ্যাটস ওয়াই আমরা একটু ট্রাই করবো এই ইনিশিয়াল লেকচারগুলো দেখে নেওয়ার। প্রথম দিকের 1-2টা লেকচার অবশ্যই দেখে নেওয়া, কারণ তুমি সামনে দেখবা এনথালপির লেকচার আসবে, গিবস মুক্ত শক্তির লেকচার আসবে। সো এই লেকচারগুলো যদি বেসিকগুলো করো তাহলে ওগুলো বুঝতে ইজি হবে। তো বললাম ভাই ডায়াথার্মিক ব্যারিয়ার মানে কি ভাইয়া, যে ব্যারিয়ার আপনার তাপ অথবা শক্তির ট্রান্সফার করতে পারে। তাহলে এই দেখো সিস্টেমটা দেখছো পুরোটা আটকানো, এখান থেকে তুমি কিন্তু গ্যাস বেরও করতে পারবে না, গ্যাস নতুন করে অ্যাডও করতে পারবে না। বাট ডায়াথার্মিক ব্যারিয়ার হওয়ার কারণে তুমি যদি যে কোনো ডিরেকশন থেকে তাপ দাও, যে কোনো ডিরেকশন থেকে তাপ দাও, সেই তাপটাকেও অ্যাবজর্ব করবে না, বা তুমি যদি এটাকে ঠান্ডা করে ফেলো তাপ বিকিরণ করবে না। অ্যাজ আ রেজাল্ট কি বলা যায় বলো তো, অ্যাজ আ রেজাল্ট বলা যায় যে ভাইয়া এই সিস্টেমটা আপনার শক্তি আদান প্রদান করলেও এই সিস্টেমটা কিন্তু আপনার কি আদান প্রদান করতে পারতেছে না, এই সিস্টেমটা কিন্তু আপনার ভাইয়া ভর আদান প্রদান করতে পারতে আসে না। তাহলে এটাকে আমরা কি বলতে পারি ভাই, এটাকে আমরা বলতে পারি ক্লোজড সিস্টেম। দিস ইজ আওয়ার ক্লোজড সিস্টেম। বুঝলাম এতটুকু? হ্যাঁ বুঝলাম ভাইয়া। এখন দেখো থার্ড পার্টটা, থার্ড পার্ট হচ্ছে ভাইয়া, মনে করেন ভাইয়া আমার এই যে পুরা জিনিসটা, এটাকে আমি নিয়ে নিই, সেম জিনিসটাই নেব বাট ডিফারেন্ট স্টাইলে। মনে করেন ভাই এই জিনিসটাকে আমরা নিলাম, বাট এবার আপনি একটা কাজ করলেন, সেটা হচ্ছে ভাইয়া এবার বলেন এই যে ব্যারিয়ারটা সেটা আপনার ডায়াথার্মিক ব্যারিয়ার না, এটা হচ্ছে অ্যাডিয়াব্যাটিক ব্যারিয়ার। এটা হচ্ছে কি ভাইয়া,
অ্যাডিয়াব্যাটিক ব্যারিয়ার। তাহলে তুমি একটু চিন্তা করো তো ভাইয়া, এটা যদি একটা অ্যাডিয়াব্যাটিক ব্যারিয়ার হয় তাহলে এই গ্যাস মিশ্রণ তো আপনার ভাইয়া তাপ শোষণ করতে পারবে না, তাপ বিকিরণও করতে পারবে না। কারণ কি ভাইয়া, আপনি আগে বলেছেন অ্যাডিয়াব্যাটিক ব্যারিয়ার হচ্ছে এমন একটা ব্যারিয়ার যে ব্যারিয়ারের এক ক্রসে বা যে ব্যারিয়ারের এক পাশ থেকে আরেক পাশে শক্তির আদান প্রদান করা যায় না। তো যদি শক্তি আদান প্রদান করা যায় না, সিস্টেমটাও ক্লোজ করা, ভরও আদান প্রদান হবে না, তাহলে এই টাইপের সিস্টেমকে আমরা কি বলতে পারি ভাইয়া? এই টাইপের সিস্টেমকে বলা হয় আমাদের আইসোলেটেড সিস্টেম বা বিচ্ছিন্ন সিস্টেম। ক্লিয়ার ভাইয়া? তো আই হোপ একদম শুরুতে আমরা এই জিনিসটা বুঝতে পারি। আমি একটু বোর্ড থেকে সরে যাই, নিজেরা একটু দেখে নিই ভাইয়া। যেখানে কি দেখলাম ভাইয়া? এখানে দেখলাম আমরা যে ইউনিভার্স, সিস্টেম, সারাউন্ডিং, এই তিনটা জিনিস মিলে আমাদের থার্মোডাইনামিক্যালি অবজারভেবল যে একটা এন্টিটি বলো বা একটা সিচুয়েশন বলো, সেই জিনিসটা। তো ক্লিয়ার আমরা বুঝতে পারছি ভাইয়া? হ্যাঁ, বুঝতে পারছি ভাইয়া। তো আসো ভাইয়া একটু সামনের দিকে যাই, আমাদের এখন আমরা দেখো থার্মোডাইনামিক্স আরো কিছু জিনিসগুলোকে নিয়ে আলোচনা করবো। দেখো এখন আমরা একটু আসি ভাইয়া আমাদের থার্মোডাইনামিক্স আরো আলোচনায়। সো দেখো থার্মোডাইনামিক্স এই কথাটাকে তোমাকে আগে বুঝতে হবে। থার্মো মানে কি তাপ, ডায়নামিক্স মানে কি ফ্লো হওয়া বা। সো থার্মোডাইনামিক্স কথাটার মেইন যে ফিজিক্যাল মিনিং হচ্ছে, এটা হচ্ছে হিট ইন দ্য ফ্লো। মানে হিটের যে ফ্লোটা সেটাকে আমরা মূলত থার্মোডাইনামিক বলি। যে একটা সিস্টেম বলো বা একটা সারাউন্ডিং বলো, সেখানে হিট কিভাবে ফ্লো হয় বা হিট কিভাবে ডিস্ট্রিবিউট হয় অ্যান্ড হিট কিভাবে তোমার এখানে আদার্স কাজগুলোকে কন্ডাক্ট করে, সেই জিনিসটা। ওকে, তাহলে আসো এখন আমরা এখানে দেখব যে এই থার্মোডাইনামিক প্রসেসগুলো কিভাবে কাজ করে, থার্মোডাইনামিক এন্টিটিগুলো কিভাবে কাজ করে, অ্যান্ড থার্মোডাইনামিক সিস্টেমটা কিভাবে ওয়ার্কআউট হয়। সো ফার্স্ট অফ অল দেখো, তোমাকে ফার্স্টে জানতে হবে থার্মোডাইনামিক প্রপার্টি। থার্মোডাইনামিক প্রপার্টি দুই ধরনের হয়। মানে এই যে থার্মোডাইনামিক্যালি যে তুমি যে জিনিসগুলোকে অবজার্ভ করবা, তুমি একটা গ্যাস অবজার্ভ করবা বা একটা লিকুইডকে অবজার্ভ করবা, একটা সলিডকে অবজার্ভ করবা, এদের কিছু প্রপার্টি থাকে যেই জিনিসগুলো ভাইয়া চেঞ্জ হয়। সেই জিনিসগুলো কি ভাইয়া? দেখো এই থার্মোডাইনামিক প্রপার্টিটা দুই টাইপের বললাম আমরা। সেই দুই টাইপের প্রপার্টির ফার্স্ট টাইপ হচ্ছে ভাইয়া দেখো এক্সটেন্সিভ প্রপার্টি। একটা হচ্ছে ভাইয়া এক্সটেন্সিভ প্রপার্টি, আরেকটা হচ্ছে ভাইয়া ইন্টেন্সিভ প্রপার্টি। সো এই দুই টাইপের প্রপার্টি হয়। ইন্টেন্সিভ প্রপার্টি, প্রপার্টি মানে কি বুঝতে পারছি আই গেস আমরা ভাইয়া? মানে ভৌত বা রাসায়নিক যে অবস্থাটা সেটাকে বলা হয় ওদের প্রপার্টি। সো থার্মোডাইনামিক প্রপার্টি ফার্স্ট অফ অল বুঝতে পারবে। থার্মোডাইনামিক প্রপার্টি ভাইয়া দুই টাইপের হয়। একটা হচ্ছে কি আপনার, একটা হচ্ছে ভাইয়া আপনার এক্সটেন্সিভ প্রপার্টি, একটা ইন্টেন্সিভ প্রপার্টি। এখন কথা হচ্ছে ভাইয়া এক্সটেন্সিভ প্রপার্টি কি, আর একটা হচ্ছে ভাইয়া ইন্টেন্সিভ প্রপার্টি কি। এক্সটেন্সিভ প্রপার্টি হচ্ছে ভাইয়া এমন এমন বৈশিষ্ট্য যেটা আপনার অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে। একটা থার্মোডাইনামিক প্রসেসে কি পরিমাণ অ্যামাউন্ট আছে তার উপর ডিপেন্ড করে, বা সিস্টেমের পরিধি কতটুকু তার উপর ডিপেন্ড করে। যেমন মনে করো তোমাকে আমি বলতেছি যে একটা গ্যাসে তুমি তাপ দিচ্ছ, এখানে দেখো তোমার যে গ্যাসের প্রপার্টিটা ম্যাটার করে, যে গ্যাসের কত টেম্পারেচারে গ্যাসটা আছে, বা গ্যাসের ভলিউম কত, বা ভাইয়া গ্যাসের আপনার মোল নাম্বার কত, এগুলো কিন্তু ভাই এক্সটেন্সিভ প্রপার্টি। মেইন কথা যেটা হচ্ছে অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে। মনে করো ভাই গ্যাসের অ্যামাউন্ট যদি বাড়ে তাহলে তার ভলিউম বাড়বে না, স্বাভাবিকভাবে ভাই গ্যাসের অ্যামাউন্ট যদি বাড়ে, আপনার একটা সিস্টেম যে সিস্টেমটা আছে সেই সিস্টেম আপনি যদি গ্যাসের অ্যামাউন্ট বাড়ান সেটা অবশ্যই আপনার ভলিউমটাকে বাড়াবে। আপনার গ্যাসের অ্যামাউন্টটা যদি বাড়ান সেটা আপনার চাপ বাড়াবে ওই সিস্টেমের মধ্যে। বাট একটা জিনিস চিন্তা করো, তোমার ইন্টেন্সিভ প্রপার্টিটা হচ্ছে অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে না। এক্সাম্পল কি ভাইয়া? মনে করো ভাইয়া গ্যাসের ঘনত্বটা, ওই সিস্টেমে চিন্তা করো, ওই সিস্টেমে যে গ্যাসের ঘনত্ব আছে, তুমি ভাইয়া গ্যাসের মোল নাম্বার বাড়াচ্ছ, এর ঘনত্ব কি জানছো? মানে একটা গ্যাসের একটা পার্টিকুলার ঘনত্ব থাকে না, যেটাকে রো বলি আমরা। অক্সিজেনের রো বা ডিফারেন্ট গ্যাসের ক্ষেত্রে কিন্তু রো ফিক্স থাকে ভাইয়া। তো ওই জিনিস নেই। বা মনে করো একটা কনসেন্ট্রেশনে আপনি যখন ভাই অ্যামাউন্ট বাড়ান, অ্যাজ আ রেজাল্ট কি তার ভলিউম বাড়ে, সে যে ভেসেল আছে সেখানে চাপ বাড়ে। বাট ওই ভলিউমের আপেক্ষিক ঘনত্ব কি কখনো চেঞ্জ হয়? হয় না কিন্তু ভাইয়া। কারণ একটা ফ্লুইডের জন্য আপেক্ষিক ঘনত্ব হচ্ছে ওর ইন্টেন্সিভ প্রপার্টি, যেটা কখনো অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে না বা সিস্টেমের উপর ডিপেন্ড করে না। তাহলে আই গেস এতটুকু আমরা বুঝতে পারছি। আসলে তাহলে এতটুকু যে আমি বোঝালাম এটার বেসিসে আমরা একটু কিছু লিখে ফেলি, কারণ লিখে না রাখলে এগুলো হারায় যাবে ভাই তোমাদের। তো ফার্স্ট অফ অল ভাই এক্সটেন্সিভ প্রপার্টি আমরা একটা কাজ করি, এটাকে একটু সরায় নেই, পরে এটাকে নিয়ে আলোচনা করবো অনেক। বা এটাকে মনে করি এই পাশে আলোচনা করি, দুটোকে দুই সাইডে আলোচনা করি আমরা, দুটোকে দুই সাইডে আলোচনা করে মাঝখানে একটা ব্যারিয়ার দিয়ে নেই। এই মনে করো আমাদের ব্যারিয়ার। সো দেখা যাচ্ছে মানে কি, এটা কি ব্যারিয়ার বলো তো? একটু আগে ব্যারিয়ার পড়াইছো তোমাদের,
এটা দেখা যাচ্ছে মানে এটা ফিজিক্যাল ব্যারিয়ার। তো ফার্স্ট অফ অল এক্সটেন্সিভ প্রপার্টি, এটা কি টাইপের ভাইয়া? এক্সটেন্সিভ প্রপার্টি হচ্ছে যে প্রপার্টি সিস্টেমে থাকা টোটাল অ্যামাউন্ট এর উপর নির্ভর করে। ওকে, টোটাল অ্যামাউন্টের উপর নির্ভর করে। সাথে সাথে আরেকটা জিনিস বলা যায়, এটা সিস্টেমের সাইজের উপরও ডিপেন্ড করে। কথা হচ্ছে সিস্টেমের সাইজ বাড়লে কমলে সেটা চাপ আয়তনের উপর প্রভাব ফেলে। নির্ভর করে। তাহলে ভাইয়া ফার্স্ট কথা আমরা আই হোপ এক্সটেন্সিভ প্রপার্টি জিনিসটা বুঝতে পারছি। এক্সটেন্সিভ প্রপার্টি কি ভাইয়া? যে প্রপার্টি আপনার সিস্টেমে থাকা টোটাল অ্যামাউন্ট অফ এনার্জির উপর ডিপেন্ড করে। সেকেন্ড কথা ভাইয়া আসো ইন্টেন্সিভ প্রপার্টির ক্ষেত্রেও ভাই আমরা সেম ভাবে বলতে পারি। সেখানে আপনি কি বলবেন ভাইয়া? যে প্রপার্টি সিস্টেমে থাকা টোটাল অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে না। এখন আমরা কি বলবো ভাইয়া? জাস্ট একটা কাজ করব, সেটা হচ্ছে করের পর একটা না যোগ করে দেবো, তাইলেই হয়ে যাবে আমাদের। ওকে, তো ভাইয়া আসো, তো এখানে কি হবে? এটা হচ্ছে ভাইয়া সিস্টেমের উপর ডিপেন্ড করে না, আর এটা সিস্টেমের সাইজের উপরও নির্ভর করে না, এটাও মনে রাখা লাগবে। এটা কিন্তু ভাইয়া সিস্টেমের যে সাইজ সেটা আপনার যতই বড় হোক না কেন সেটার উপরও নির্ভর করে না। সো আই হোপ বুঝতে পারছি আমরা এই জিনিসগুলো আগে আমাদের ক্লিয়ার। আমি জাস্ট একটু তোমাদের জন্য গোছাই লিখে দিই, কারণ স্লাইডটা তোমাদের কাছে নোট আকারে থেকে যাবে। সো ফার্স্ট কথা ভাইয়া, ফার্স্ট কথাটা আমরা সবাই ক্লিয়ার যে ভাইয়া একটা হচ্ছে আপনার এক্সটেন্সিভ প্রপার্টি যেটা ভাই অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে, আর হচ্ছে ভাই ইন্টেন্সিভ প্রপার্টি যেটা আপনার অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে না। আর অ্যামাউন্টের উপর ডিপেন্ড করা না করা বাই ডিফল্ট কার উপর ডিপেন্ড করা না করা ভাইয়া? সেটা হচ্ছে আপনার ওই যে কি বলে যেন কথাটা, হ্যাঁ, সিস্টেম সাইজের উপর ডিপেন্ড করা না করা। ওকে, আই হোপ বুঝতে পারছি এটা। তো একটু কাজ করি, এটা একটু আমার বড় লাগবে, এটা একটু, তো হ্যাঁ আর একটু বড় করে নিলাম এটা, কারণ নিচে আমরা একটু এক্সাম্পল দেবো। তো আসো ভাই এখন এক্সাম্পলগুলো দেখে নিই আমরা। এক্সাম্পল কারটা দেখতে চাও? দুইটাটাই দেখি ভাইয়া। তো ফার্স্ট অফ অল ভাই এক্সটেন্সিভ প্রপার্টির এক্সাম্পল কি হতে পারে? আসো তোমরা নিজেরা একটু চিন্তা করো, নিজেরা একটু চিন্তা করে চাইলে ভিডিওটা পজ করে যে ভাইয়া কী হতে পারে। ফার্স্ট অফ অল ভাইয়া টেম্পারেচার, আপনার একটা সিস্টেমের টেম্পারেচার তার মোল নাম্বারের উপর ডিপেন্ড করতে পারে। তার ভাইয়া ভলিউম, কথা আছে ভাইয়া যদি আপনি বলে দেন আইসোবারিক বা আইসোথার্মিক বা আইসোকোরিক, তখন কিন্তু এগুলো ফিক্সড হয়ে যাবে। বাট যদি কিছু না বলা থাকে এটা সিস্টেমে, যে তোমাকে যদি বলো না সমতাপীয় বলে, তখন তো ভাই টি ফিক্সড, তখন কিন্তু আবার এটা এক্সটেন্সিভ হিসেবে ট্রিট হবে না। বাট যদি কিছু না বলা থাকে তখন ইন্ডিপেন্ডেন্টলি টেম্পারেচার কিন্তু একটা এক্সটেন্সিভ প্রপার্টি। ভলিউম বলতে পারো, মোল নাম্বার বলতে পারো, তারপর ওয়েট অফ অ্যান এন্টিটি, যে কোনো এন্টিটির ওয়েট বলতে পারো। তারপর ভাই আর কি হতে পারে? প্রেশার একটা। সো এই জিনিসগুলো। এরপর ভাই ইন্টেন্সিভ প্রপার্টির এক্সাম্পল কি হতে পারে ভাইয়া? ইন্টেন্সিভ প্রপার্টির এক্সাম্পল হচ্ছে ভাইয়া যেগুলো আপনার চেঞ্জ হয় না। ফর এক্সাম্পল কাটটা বলতে পারি, আসো দেখি। ইন্টেন্সিভ প্রপার্টির মধ্যে আছে ভাইয়া, সেটা হচ্ছে ঘনত্ব, তারপর হচ্ছে ভাইয়া আপেক্ষিক গুরুত্ব। ঘনত্ব আর আপেক্ষিক গুরুত্ব কাইন্ড অফ সেম জিনিসই, একই কথা। তারপর ভাই আর কি হতে পারে? মনে করেন আপনার ঘনত্ব হতে পারে, আপেক্ষিক গুরুত্ব হতে পারে, আর কি প্রপার্টি হতে পারে যেগুলো মনে করো তোমার চেঞ্জ না হওয়ার মতো। সেগুলো যদি একটু চিন্তা করি আমরা, সেখানে ভাই হচ্ছে যে একটা ফ্লুইডের যে ভিসকোসিটিকে বাংলায় আমরা কি বলি ভাই? সান্দ্রতা। ভিসকোসিটিকে আমরা বলি ভাইয়া সান্দ্রতা। এই প্রপার্টিটা কখনো চেঞ্জ হয় না। সো এই টাইপের। বা মনে করো SHE, যেটা একটা ভালো কথা মনে পড়ছে, SHE স্পেসিফিক যে হিট কনস্ট্যান্ট, যেটা স্পেসিফিক হিট কনস্ট্যান্ট, এটাও আপনার একটা সার্টেন মেটালের জন্য বা একটা সার্টেন গ্যাসের জন্য ফিক্স থাকে। সো এই জিনিসগুলোই ভাইয়া, যে ঘনত্ব, আপেক্ষিক গুরুত্ব, সান্দ্রতা, স্পেসিফিক হিট কনস্ট্যান্ট, এগুলো হচ্ছে আপনার একটা সিস্টেমের জন্য বা
একটা প্রপার্টির জন্য ফিক্স থাকে অলওয়েজ, সেটা আপনি অ্যামাউন্ট যতই বাড়ান সবগুলোর ক্ষেত্রে সেম থাকবে। এটা বুঝতে পারলাম আমরা। তো আই হোপ আমরা এই জিনিসটা বুঝতে পারছি যে আপনার ভাইয়া কি বলা যায় থার্মোডাইনামিক প্রপার্টি কয় ধরনের হয়। এবার আসলে আরও কিছু জিনিস আমরা পড়ি একটু, যে থার্মোডাইনামিক ভ্যারিয়েবলগুলো নিয়ে একটু জানতে হবে। থার্মোডাইনামিক ভ্যারিয়েবল কি ভাইয়া? ভ্যারিয়েবল হচ্ছে যাদের মান পরিবর্তন হতে পারে। সেটাও আপনার কত ধরনের হয় ভাইয়া? সেটাও আপনার 2 প্রকার বা 2 ধরনের হয়। তো ভাইয়া আরেকটা টেনশনে ফেলাই দিলেন, এটা কি আবার থার্মোডাইনামিক ভ্যারিয়েবল জিনিসটা আবার কি? থার্মোডাইনামিক ভ্যারিয়েবল হচ্ছে যে জিনিসগুলোকে নিয়ে আমরা অবজার্ভ করি তাদের যে ডিফারেন্ট টাইপ অফ মান হতে পারে সেটা। এটা হচ্ছে দেখো, একটা হচ্ছে স্টেট ভ্যারিয়েবল বলা হয় একটাকে, একটা হচ্ছে স্টেট ভ্যারিয়েবল, অথবা আমরা এটাকে স্টেট ফাংশনও বলি, স্টেট ফাংশন। এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো তুমি যদি না বুঝো, পরবর্তীতে আমি যখন একটা সিস্টেম পড়ানোর সময় তোমাকে বলবো এটা কিন্তু একটা স্টেট ভ্যারিয়েবল, তখন তুমি হয়তো হারাই যেতে পারছো স্টেট ভ্যারিয়েবল আবার কি। তো স্টেট ভ্যারিয়েবল এক টাইপের হতে পারে, বা স্টেট ফাংশন। আর একটা হচ্ছে পাথ ভ্যারিয়েবল, পাথ ভ্যারিয়েবল অথবা পাথ ফাংশন। সো এই জিনিসগুলো কি অনেকে হয়তো মনে করতেছো ভাই এটা কি ম্যাথের কোনো জিনিস? না, এটা ম্যাথের কোনো জিনিস না, আবার কাইন্ড অফ ম্যাথের সাথে একটু কানেক্টেড। ম্যাথ দ্বারা তুমি জিনিসটা খুব সিম্পল ভাবে বুঝতে পারো। আমরা এক্সাম্পলটা ম্যাথমেটিক্যালি দেওয়ার ট্রাই করবো এখানে, যাতে তুমি ইজিলি বুঝে যাও জিনিসটাকে। তো ভাইয়া আসো এটা নিয়ে একটু আলোচনা করি। একটা কাজ করে দাঁড়াও, এই পাশে রাইখা এটাকে একটা সরি এটা বামে নিয়ে আসি, এটা ডানে নিয়ে যাই, তাহলে হবে কি আগের মতো তোমাকে মনে করো একসাথে দিয়ে বোঝাতে পারবো। হ্যাঁ, এটাকে একটু এটা নিচে নিয়ে আসি, তাহলে ভালো হবে। আমি জাস্ট একটু রিঅর্গানাইজ করতেছি, আর কিছু না। তোমরা চাইলে একটু টাইম দিয়ে নিয়ে নাও ভিডিওটাকে, তাহলে তোমাদের এই রিঅর্গানাইজ দেখা না লাগে আর। তো পাথ ভ্যারিয়েবল বা পাথ ফাংশন, এই জিনিসটা কিনে একটু আলোচনা করে দেখো। কথা হচ্ছে ভাই স্টেট ভ্যারিয়েবল কি, স্টেট ফাংশনই বা কি। প্রথমত একটু ব্যারিয়ার দিয়ে এদের মধ্যে বাঁকা হয়েছে, চলে। ওকে, সো ফার্স্ট অফ অল কথা হচ্ছে ভাই এগুলো একটু বুঝে আসো এগুলো বুঝিয়ে। স্টেট ভ্যারিয়েবল কি? স্টেট ভ্যারিয়েবল হচ্ছে এমন একটা ভ্যারিয়েবল, মনে করো তুমি এমন একটা এন্টিটি নিয়ে কাজ করতেছো যেটা তুমি কোন গ্রাফে গেছে বা কিভাবে গেছে সেটা ম্যাটার করে না, ম্যাটার করে ভাইয়া ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টের উপর। যেমন মনে করো ভাইয়া আপনাকে দুইটা জিনিস বোঝাই ভাইয়া, দূরত্ব আর অতিক্রান্ত দূরত্ব আর দ্রুতি। ফিজিক্সের এই দুইটা জিনিসের সাথে আমরা 9-10 থেকে পরিচিত, যে ভাই অতিক্রান্ত দূরত্ব আর দ্রুতি। আমরা কি বলি ভাই, অতিক্রান্ত দূরত্ব কিন্তু আপনার টোটাল পথের উপর ডিপেন্ড করে, যে এ থেকে বিতে আমি 3টা ওয়েতে যেতে পারি। অতিক্রান্ত দূরত্ব আপনার টোটাল ওয়েটার উপর ডিপেন্ড করে। বাট আমি যদি বলি ভাইয়া সরণ কতটুকু, সরি অতিক্রান্ত দূরত্ব আর সরণ, আমি যদি সরণ বলি তাহলে কি ভাইয়া জাস্ট এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যেকার সরলরৈখিক দূরত্বটুকু না। তো এ দেখো সরণটা কি, সরণটা কিন্তু তোমার ভাইয়া ইনিশিয়াল এবং ফাইনাল পয়েন্টের মধ্যকার যে শর্টেস্ট ডিস্টেন্স তার উপর ডিপেন্ড করতেছে। আর যে ভাইয়া আমরা বললাম অতিক্রান্ত দূরত্ব, সেটা কিন্তু এ আর বি পয়েন্টের মাঝে তুমি কিভাবে গেছো তার উপর ডিপেন্ড করছে, টোটাল যে পাথটা তুমি অতিক্রম করছো সেটার উপর ডিপেন্ড করতেছে। তো ওই রকমই যে ভাইয়া সরণটা হচ্ছে একটা স্টেট ভ্যারিয়েবল, যেটা ভাইয়া আপনার ইনিশিয়াল আর ফাইনাল উপর ডিপেন্ড করে। আর যেটা ইনিশিয়াল আর ফাইনাল উপর ডিপেন্ড করে না, টোটাল প্রসেসের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে আপনার কি পাথ ভ্যারিয়েবল। একটু এক্সাম্পল দেন ভাই কেমিস্ট্রি পার্সপেক্টিভ থেকে দিচ্ছি ভাইয়া, বাট আগে একটু সংজ্ঞাটা লিখে নিই আমরা। যে স্টেট ভ্যারিয়েবল কি, যে ভ্যারিয়েবল, যে ভ্যারিয়েবলের মান শুধুমাত্র কি, যে ভ্যারিয়েবলের মান সরি যে ভ্যারিয়েবল মান ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পয়েন্টের উপর ডিপেন্ড করে, যে ভ্যারিয়েবলের মান ইনিশিয়াল এবং ফাইনাল পয়েন্টের উপর নির্ভর করে, সেটাকে আমরা কি বলতে পারি, সেটাকে আমরা বলতে পারি ভাইয়া একটা স্টেট ভ্যারিয়েবল। আর সেকেন্ডটা হচ্ছে ভাইয়া যে ভ্যারিয়েবলের মান ইনিশিয়াল বা ফাইনাল পয়েন্টের উপর ডিপেন্ড করে না। ওকে, যে ভ্যারিয়েবলের মান ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পয়েন্টের উপর নির্ভর করে না, সেটাকে আমরা কি বলি ভাইয়া, আচ্ছা পুরোটা লিখি, নির্ভর করে না বরং টোটাল চেঞ্জে নির্ভর করে।
সেটাকে আমরা কি বলতে পারি, সেটাকে আমরা বলি ভাইয়া পাথ ভ্যারিয়েবল। আসো দেখাই কি কি হচ্ছে এটা। বুঝলাম ভাইয়া যে ভাই একটা হচ্ছে যেটা ইনিশিয়াল আর ফাইনালের উপর শুধুমাত্র ডিপেন্ড করে, আর একটা হচ্ছে কি ভাই যেটা পুরোটার উপর ডিপেন্ড করে। এখন ভাই একটু এক্সাম্পল দিয়ে বুঝান জিনিসটাকে আমাদের সিম্পল ভাবে। এক্সাম্পল হচ্ছে ভাই মনে করো তোমাকে আমি বলতেছি যে দেখো একটা এক্সাম্পল দিয়ে দুইটা বুঝবো আমরা, একটা এক্সাম্পল দুইটা বুঝবো। ডেল ডাব্লু ইজ ইকুয়াল টু পি ডেল ভি। ওকে, মনে করো এটা একটা ফাংশন ডেল ডাব্লু ইজ ইকুয়াল টু পি ডেল ভি, ডাব্লু ইজ ইকুয়াল টু পিভি, এটা পড়ছো তোমরা। ওকে, এখানে আমি তোমাকে বললাম এইখানে দেখো, এইখানে আরেকটা কথা বলে দিই একটু, এটা হচ্ছে তোমার আইসোবারিক প্রসেস। আইসোবার মানে কি ভাইয়া, প্রেশারের কোনো চেঞ্জ হয় না, প্রেশার দুই জায়গায় সেম আছে। ওকে, এখানে প্রেশার কোনো চেঞ্জ হয় না। যদি প্রেশার চেঞ্জ না হয় তাহলে আমরা কি বলতে পারি ভাইয়া যে ডেল ডাব্লু মানে কি, ডেল ডাব্লু মানে পি ডেল ভি। এখন ভি হচ্ছে এমন একটা এন্টিটি যেটা ভাইয়া জাস্ট ভি টু আর ভি ওয়ানের উপর ডিপেন্ড করে, কিন্তু আমার ভি টু এটা কিন্তু মানে ভি টু আর ভি ওয়ানের উপর ডিপেন্ড করে। সো কাইন্ড অফ তুমি যদি এখানে একটা গ্রাফিক্যালি চিন্তা করো জিনিসটাকে, তুমি জিনিসটাকে মনে করো আমি গ্রাফিক্যালি একটু ভাইয়া একে বোঝার ট্রাই করি। তো দেখো এই মনে করো তোমার এক্স অক্ষ, এই মনে করো তোমার ওয়াই অক্ষ। এখন তোমার এখানে কি হচ্ছে দেখো, এখানে তোমার মনে করো যে গ্রাফটা সেটা এভাবে নামতেছে। ওকে, তো এখানে তুমি কি করলো, তুমি জাস্ট দুইটা পয়েন্টের মধ্যে চিন্তা করবা। দুইটা পয়েন্টের মধ্যে চিন্তা করলে মনে করো তুমি এই পয়েন্ট, এটা হচ্ছে ভি ওয়ান থেকে এটা হচ্ছে ভি টু এর মধ্যে, যে এটা হচ্ছে মনে করো আমরা কি করলাম, এটা হচ্ছে এই যে ভি ওয়ান থেকে ভি টু এর মধ্যে আমরা জাস্ট ইন্টিগ্রেশন দিলাম, তাহলে হয়ে যাবে না, বা ভি ওয়ান থেকে ভি টুর মধ্যে যেটা সেটাই হচ্ছে কৃত কাজটা। তো এই যে দেখো ভলিউমটা কিন্তু ভাই যে টোটালটার উপর ডিপেন্ড করছে আপনার ভি ওয়ান থেকে ভি টুতে যাওয়ার যে মানে জাস্ট এই দুইটা মানের উপর। ওকে, আবার দেখো ভাইয়া কথা হচ্ছে এই সেম এক্সাম্পলটাকে দিয়ে আমি এইখানে এক্সাম্পল দিতে পারি। আমি যদি তোমাকে বলি ভাইয়া ডেল ডাব্লু ইজ ইকুয়াল টু ডেল পিভি, এবার একটু খেয়াল করো, এবার আমি তোমাকে বলে দিই কিন্তু যে এটা ভাইয়া কোনো আইসোবারিক প্রসেস বা কোনো প্রসেস কিচ্ছু বলিনি। তো ভাই এখানে দেখো পি এর মানও পরিবর্তন হতে পারে, ভি এর মানও পরিবর্তন হতে পারে। অ্যাজ আ রেজাল্ট তুমি এখানে ডেল ডাব্লুর মান কি বলতে পারো, ডেল পি ইন্টু ডেল ভি বলা যায় কাইন্ড অফ। ওকে, মানে এভাবে লেখা যায় যে পি টু মাইনাস পি ওয়ান আর এখানে ভি টু মাইনাস ভি ওয়ান, এভাবে চিন্তা করা যায় কাইন্ড অফ। ওকে, সো এই প্রসেসটা দেখো, এই যে প্রসেসটা এখানে তোমার মূলত পুরো পাতের উপর ডিপেন্ড করে যে আসলে কোনভাবে পরিবর্তন হচ্ছে। যেটা তোমার খুব সঠিক মানে সহজ এক্সাম্পল যদি দেবে কার্নো ইঞ্জিন, কার্নো ইঞ্জিনের যে চেঞ্জটা না সেখানে কিন্তু আপনার প্রত্যেকটা পাতের উপর ডিপেন্ড করে। কার্নো সাইকেল, যেটা কার্নো সাইকেলে কোনটা যে কোনটা আপনার সমষ্ণ প্রক্রিয়া, কোনটা আপনার রুদ্ধতাপীয় প্রক্রিয়া, সেই জিনিসের উপর কিন্তু ডিপেন্ড করে। আপনার রুদ্ধতাপীয় হলে এক টাইপের সূত্র গামা দিয়ে চিন্তা করতে হয়, সমষ্ণ হলে আপনার জাস্ট টি ফিক্স ধরে করলেই হয়ে যায় ওই জিনিসটা। সো এটাই হচ্ছে যে থার্মোডাইনামিক ভ্যারিয়েবল দুই টাইপের হয়, একটা হচ্ছে যে ভ্যারিয়েবল মানটা ইনিশিয়াল আর ফাইনালের উপর ডিপেন্ড করে, আর পাথ ভ্যারিয়েবল যেটা আপনার ইনিশিয়াল ফাইনাল আর রাদার পুরো প্রসেসটার উপর ডিপেন্ড করে। আই হোপ জিনিসটা ক্লিয়ার। আমি একটু বোর্ড থেকে সরে যাই, তোমরা একটা জিনিসটা দেখে নাও। আই হোপ আমরা জিনিসটাকে ক্লিয়ার করতে পারছি। আচ্ছা ভাই, হ্যাঁ ক্লিয়ার হইলাম। এখন আসো জাস্ট আরেকটা জিনিস নিয়ে একটু আলোচনা করবো আজকে আমরা, সেটা অত বেশি কিছু না, সেটা আচ্ছা পরের স্লাইডে করা যায়। আসো এখানে হচ্ছে ভরের নিত্য সূত্র দেখবো, বাট এর পাশাপাশি আমি তোমাকে আরেকটা জিনিস একটু বলে নেই, সেটা হচ্ছে যে থার্মোডাইনামিক প্রসেস কত প্রকার হতে পারে, থার্মোডাইনামিক প্রসেস আমার কত প্রকার হতে পারে সেই জিনিসটা একটু এখানে বলে নেই। এরপর একটা ভাইয়া থার্মোডাইনামিক প্রসেস, থার্মোডাইনামিক প্রসেস সেটা অনেক ধরনের হতে পারে, আমি জাস্ট প্রকার লিখবো না, সেটা অনেক টাইপের হতে পারে। থার্মোডাইনামিক প্রসেস অনেক টাইপের হতে পারে। সে অনেক টাইপটা কি ভাইয়া? ফার্স্ট অফ অল দেখো সবার পরিচিত যেটা আইসোথার্মিক প্রসেস, যেটাকে আমরা বাংলায় কি বলবো, সম উষ্ণ প্রক্রিয়া। প্রথম অর্থ ভাইয়া আইসোথার্মিক প্রসেস, বাংলায় ভাইয়া সমষ্ণ। সো বাংলায় গেছে আমরা বুঝি, তাই আমরা একটু ইংলিশে রাখার ট্রাই করি। ওকে, সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া কী হবে বলো তো ভাইয়া? সমষ্ণ প্রক্রিয়াটাকে আমরা বলতে আসলে কী বোঝায়, এখানে আপনার টি ফিক্স থাকে, টি ফিক্স থাকে, অ্যাজ আ রেজাল্ট আপনার ডেল টি কত হয়, ডেল টি এর মানটা হয় 0। বুঝতে পারছি ভাইয়া? সমষ্ণ প্রক্রিয়া আপনার ডেল টি এর মান কত হয়, 0 হয়। বুঝতে পারছি? এখন দেখো এটার একটা প্রভাব আছে, আমি তোমাকে একটু বলে রাখি, এটা আপনার যে কোনো গ্যাসিয়াস সিস্টেমে ইন্টারনাল এনার্জির উপর খুবই ইফেক্ট ফেলে। যে কথা হচ্ছে ভাই এই সিস্টেমগুলো জানার লাভ কি? জানার লাভ হচ্ছে একটা সিস্টেম, তুমি যখন সামনে যাবা একটা সিস্টেমের মধ্যে ডেল এইচ, ডেল জি, টি ডেল এস কীভাবে কাজ করে ওই জিনিসগুলো দেখবা।
একটা সিস্টেমের মধ্যে এই জিনিসগুলো অনেক প্রভাবিত করে। যেমন তোমাকে যখন আমি বলবো এটা সমষ্ণ প্রক্রিয়া আপনার ডেল টি এর মান 0, আর ডেল টি এর মান যদি 0 হয় তাহলে ভাই এখানে দেখো ইকে ইজ ইকুয়াল টু কি 3/2 এনআরটি না। তো আপনি যদি ইকের চিন্তা করেন, যে ডেল ইকে চিন্তা করো, তখন কিন্তু কত হবে, ডেল ইকের মানটা তোমার 0 হবে, যেখানে গতিশক্তি কোনো পরিবর্তন হয় না। সো ইন্টারনাল এনার্জিতে কিন্তু তোমার গতিশক্তিটা তখন কোনো কন্ট্রিবিউট করবে না, রেদার অন্যান্য বন্ধন শক্তি বা পোটেনশিয়াল এনার্জি তারা কন্ট্রিবিউট করবে। সামনের লেকচারে আমরা দেখবো যে ইন্টারনাল এনার্জি কীভাবে আমরা চিন্তা করি, থার্মোডাইনামিকের ফার্স্ট ল যখন আমরা পড়বো। সো এই জিনিসটা মনে রাখবা একটু, আমি জাস্ট এখানে একটু করে বলে রাখি, এখানে মার্ক আউট করে। এটার ইফেক্টটা কি, ইফেক্টটা হচ্ছে ভাইয়া তুমি যদি কখনো ডেল ইকে চিন্তা করো, ডেল ইকে সেটা আমার কত হবে 0। কেন, কারণ হচ্ছে ভাইয়া আমার ডেল টি এর মানটা তখন 0 হবে। ওকে, এটা মনে রাখবো একটু আমরা। সো এটা একটা কথা। এরপরে দেখো আমাদের সামনের প্রসেসগুলোর দিকে আমরা একটু যাই। সামনের প্রসেসগুলো কি কি, যেগুলো তোমরা জানো, এটা হচ্ছে আইসোকোরিক প্রসেস। আইসোকোরিক প্রসেসটা কি ভাইয়া, এটা হচ্ছে আপনার যে সম আয়তনিক প্রসেস। সম আয়তনিক প্রসেসটা কখন কাজে লাগে, মনে করো ভাইয়া তুমি এই যে পি ডেল ভি করতেছো, মনে করো ভাইয়া ডাব্লিউ ইজ ইকুয়াল টু ডেল পিভি চিন্তা করতেছো। তো এটা যদি ভাইয়া আপনার সম আয়তনিক হয়, সম আয়তনিক হওয়া মানে এখানে ভাইয়া ডেল ভি এর মানটা হচ্ছে 0, এখানে ডেল ভি এর মানটা কি ভাইয়া 0। তাহলে সম আয়তনিক প্রসেসে আপনার যদি ডেল ভি এর মানটা 0 হয় ভাইয়া, তাহলে আপনি কি বলতে পারেন, এখানে আপনি ডিরেক্ট লিখতে পারেন ডাব্লিউ ইজ ইকুয়াল টু ডেল পি ভি বা পি টু ভি মাইনাস পি ওয়ান ভি, এভাবে বলতে পারি আমরা। সেটা হচ্ছে যে ভাইয়া আইসোকোরিক প্রসেসটা নর্মালি এভাবে কাজ করে। নর্মালি তোমরা এটা কাজের ক্ষেত্রে দেখবে, যখন আমরা আবার বলতে থার্মোডাইনামিক ফার্স্ট ল পড়ানোর সময় দেখবো ওখানে দুইটা জিনিস আছে মূলত, হিট আর ওয়ার্ক, বা এনার্জি আর ওয়ার্ক, এই দুইটা ট্রান্সফার। তো ওখানে ওয়ার্কটা তোমার কতভাবে মডিফাই হতে পারে সেটা তোমার ডিপেন্ড করে এইগুলোর উপর, যে ওয়ার্কটা তোমার কতভাবে মডিফাই হতে পারে। এরপরে দেখো ভাইয়া আইসোকোরিক প্রসেস তো গেল, এরপরে ভাইয়া আসো থার্ড প্রসেসটা, যেটাকে আমরা বলি আইসোবার প্রসেস বা আইসোবারিকও বলে অনেকে। বাংলায় কি বলে ভাই এটাকে, সমচাপীয় যে সিস্টেমটা সেটা। তো এই প্রসেসে কি হয় দেখো, এই প্রসেসে যেটা হয় ভাইয়া সেটা হচ্ছে আপনার মনে করো আগের এক্সাম্পলটাই, ডাব্লিউ ইজ ইকুয়াল টু ডেল পিভি। এটা যদি সমচাপীয় হয় তাহলে ভাইয়া এখানে ডেল পি এর মানটা কি হবে, ডেল পি এর মানটা 0 হবে না। তাহলে ভাই ডেল পি এর মানটা এখানে 0 হয়। এই ব্র্যাকেটটা তো আমি ক্লোজ করিনি, এখানে মাত্র দেখলাম, সমস্যা নেই, এটা লিখছো। ওকে, তো এখানে কি ডেল পি এর মানটা 0। তাহলে ডেল পি এর মান যদি ভাই 0 হয় তাহলে আমি এখানে কি লিখতে পারি, এখানে লিখতে পারি না যে এটা লাগছে পি ডেল ভি ইজ ইকুয়াল টু পি ভি টু মাইনাস পি ভি ওয়ান। ক্লিয়ার না, এটা সিম্পল কথা ভাই একদম। যেটা হচ্ছে ভাই কখন, এটা হচ্ছে ভাই যদি আপনার আইসোবারিক প্রসেস হয়। এরপর লাস্টে তোমাদের যেটা নিয়ে তোমরা খুবই উৎসাহ থাকো, অ্যাডিয়াব্যাটিক প্রসেস। বাংলায় কি বলি যেটাকে, রুদ্ধতাপীয়। যে অ্যাডিয়াব্যাটিক বললে অনেকে পেঁচাই গেছিল, অ্যাডিয়াব্যাটিক মানে হচ্ছে রুদ্ধতাপীয়। সো এটা হচ্ছে ভাই অ্যাডিয়াব্যাটিক প্রসেস, যেটাকে আমরা বাংলায় বলি রুদ্ধতাপীয় যে প্রক্রিয়াটা। এই প্রক্রিয়া আসলে কি হবে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া আসলে কাহিনীটা কি হয় আপনারা একটু বলেন তো। রুদ্ধতাপীয় প্রক্রিয়া যে কাহিনীটা হয় সেটা হচ্ছে ভাই আপনার ডেল কিউ ইজ ইকুয়াল টু 0 হয়। বা ডেল কিউ 0 হওয়ার ইফেক্ট কি, এটা সামনে গেলে দেখবা, যখন আমরা ডেল এইচ ইজ ইকুয়াল টু ডেল ইউ ইজ ইকুয়াল টু ডেল কিউ প্লাস ডিডাব্লিউ দেখবা। মানে আমি একবার বলে দিই তোমাকে একটু, দেখো থার্মোডাইনামিকের ফার্স্ট ল আছে একটা ভাই, থার্মোডাইনামিকের ফার্স্ট ল তোমাকে এই জিনিসটা বলে যে ডেল ইউ ইজ ইকুয়াল টু ডেল কিউ প্লাস ডেল ডাব্লিউ। একটা সিস্টেমে ইন্টারনাল এনার্জি যে চেঞ্জ হয়, আমি নেক্সট লেকচারে ডিটেলসে পড়াবো এটা, বাট স্টিল একটু বলে রাখি, একটা সিস্টেমে ইন্টারনাল এনার্জি যে চেঞ্জ হয় সেটা দুইভাবে হতে পারে। একটা হচ্ছে ভাই আপনি ডিরেক্টলি তাকে শক্তি আদান প্রদান করতে পারেন, যেটা হচ্ছে কিউ, ডিরেক্টলি শক্তি দিয়ে করতে পারো। আর একটা হচ্ছে শক্তি রূপে কিছু কাজ দিয়ে করতে পারো, কারণ কাজ শক্তি সমানুপাতিক একে অপরের। তো এটা, তো তুমি চিন্তা করো অ্যাডিয়াব্যাটিক প্রসেসে আপনার কি ডেল কিউর মানটা 0 হয়, তাহলে ইন্টারনাল এনার্জির চেঞ্জ পুরোটা আপনার ডিপেন্ড করে কার উপর, ইন্টারনাল এনার্জির চেঞ্জ পুরোটা আপনার ডিপেন্ড করে ভাইয়া ডেল ডাব্লিউর উপর। মানে ভাই এই প্রসেসে তুমি
যে পরিমাণ কাজ করবা সেটা ইন্টারনাল এনার্জির উপর একটা ইফেক্ট ফেলবে। মানে এখানে তুমি যদি একটা সার্টেন মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়া তুমি যদি একটা পিস্টন টানো বা পিস্টনকে চাপ দাও, সেটা রুদ্ধতাপীয় শক্তিকে পরিবর্তন করতে পারবে। এই জিনিসগুলো আমরা সামনের লেকচারে দেখব যে এই অ্যাডিয়াব্যাটিক প্রসেসে তুমি যদি সংকোচন করো পিস্টন বা প্রসারণ করো পিস্টন, সেটা কিভাবে ইফেক্ট ফেলে। এই চারটা হচ্ছে আমার প্রসেস। এগুলো আজকে লেকচারে জাস্ট আমরা ইনিশিয়াল কথা বলে রাখছি যে কোনটা কিভাবে ওয়ার্কআউট করে। সামনের লেকচারগুলোতে আমরা এগুলোকেই বলবো যে কোন এটা এই প্রসেস, তাহলে এটা এভাবে কাজ করবে এরকম। ওকে, তো আসো ভাইয়া সামনের দিকে আগাই একটু। এখন আমরা একটু ভরের নিত্যতা সূত্রটাকে নিয়ে আলোচনা করি যে ভাই ভরের নিত্যতা সূত্রটা কি। খুবই সিম্পল কথা ভাইয়া, সেটা হচ্ছে ভরের সৃষ্টি অথবা বিনাশ হয় না, ভরের সৃষ্টি অথবা বিনাশ হয় না রাসায়নিক বিক্রিয়ায় এটি কনজার্ভ থাকে। কনজার্ভ থাকা কথাটার মানে কি ভাই? কনজার্ভ থাকে মানে আপনার বিক্রিয়কের টোটাল যে ওয়েট সেটা আপনার উৎপাদের টোটাল ওয়েটের সমান হবে। এটা কি বলা হয়? ল অফ মাস কনজারভেশন। ইংলিশ একটু বলে দিই এটাকে, এটার নামটা কি, এটা মানে এটাকে বলা হয় ল অফ মাস কনজারভেশন। ল অফ মাস কনজারভেশন খুবই সিম্পল একটা কথা, যে তুমি এতক্ষণ যা পড়ছো তার সামনে এটা কিছুই না, এটা খুবই সিম্পল একটা। দ্যাটস আমরা সিম্পল টপিক দিয়ে জিনিসটা শেষ করবো এটাকে। ল অফ মাস কনজারভেশন আমাদের কি বলে ভাইয়া? ভরের কোনো সৃষ্টি বা বিনাশ হয় না, ভর জাস্ট এক অবস্থা থেকে অন্য অবস্থায় ট্রান্সফার হতে পারে। মানে তুমি রাসায়নিক বিক্রিয়ায় এ বি থেকে সিডি তৈরি করলা, এ আর বি এর টোটাল ভর অবশ্যই তোমার সি আর ডি এর টোটাল ভরের সমান হবে। এইটাই হচ্ছে তোমার ভরের নিত্যতা সূত্র। একটু এক্সাম্পল দিই চলো আমরা। এক্সাম্পলটা তোমাকে কীভাবে দিতে পারি, মনে করো আমরা একটা বিক্রিয়া করে দেখো C2H6, এটার সাথে মনে করো আমরা অক্সিজেনের বিক্রিয়া করালাম, একটা হাইড্রোকার্বনের দহন, সিম্পল হাইড্রোকার্বনের দহন। এখানে কী হবে ভাইয়া? 2 অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে আর এখানে 3 অণু পানি উৎপন্ন হবে। অক্সিজেন, তাহলে অক্সিজেন কত টাকা হবে? যদি 4 আর 3, 4 আর 3 হচ্ছে 7, তাহলে ভাই এখানে 7/2 এটা। এখন একটু দেখি আমরা এখানে ভাই একটা জিনিস একটু খেয়াল করো তো, টোটাল রিঅ্যাক্টেন্টের মাস কত বা এখানে বিক্রিয়কের টোটাল ভরটা কত সেটা একটু কম্প্যারিজন করি আমরা। এখন দেখো টোটাল মাস অফ রিঅ্যাক্টেন্টের টোটাল মাস কত বলো তো ভাইয়া? ভাইয়া কার্বন 12, 12 দুগুণে 24 আর 6 যোগ করলে হয় 30। আর এখানে ভাইয়া কত? এখানে হচ্ছে ভাইয়া 16 দুগুণে 32। আচ্ছা একটা কাজ করি, 7O2, তাহলে অক্সিজেন 16 × 7, তাহলে ক্যালকুলেট করলে হয় ভাইয়া 112। তাহলে ভাইয়া 142 গ্রাম এখানে টোটাল আসতেছে। ওকে আমাদের। আর এখানে যদি আমি সেম কাজটা আমি কার জন্য করবো? টোটাল মাস অফ প্রোডাক্টের জন্য আমি মনে করি টোটাল মাসটা চিন্তা করি, তাহলে সেখানে কত হয়? কথা হচ্ছে কার্বনের কত 12 প্লাস এখানে 32, এখানে হচ্ছে 44 × 2, এখানে করলে হবে 88। আর এখানে যদি আমরা পানি করি ভাইয়া 18 × 3, তাহলে এখানে 54। যোগ করি একটু ভাইয়া 54 প্লাস 88, তাহলে ভাইয়া 142। সো তোমরা দেখতে পারতেছো ভাই এখানে কিন্তু ভাইয়া বিক্রিয়কের যে টোটাল ভর ছিল উৎপাদে কিন্তু টোটাল ভর সেম ছিল। তো তোমরা দেখবা এই জিনিসটা হচ্ছে যে আগের কালের থিওরি অনেক, তো ভাই এখানে নতুন কি আছে এগুলো তো নর্মাল চিন্তা করলে বোঝা যায়। আগের কালে যেটা হয়তো মনে করো আমরা যদি একটা কাঠ পোড়াতাম বা মনে করো একটা তেলের দহন করতাম, তো আমরা এক্সপেক্ট করতাম যে আমরা এই পরিমাণ এনার্জি পাবো, বাট দেখা যায় তো সেই পরিমাণ এনার্জি কখনো আমরা পেতাম না, যে আমরা যেটা এক্সপেক্ট করতাম সেই পরিমাণ কখনো পেতাম না। তারা মনে করতো হয়তো ভর হয়তো কনজার্ভ থাকে না, কাঠ পোড়ালে মনে করেন একটা সার্টেন ভর ছাই আকারে ওয়েস্ট হয়ে যায়। বাট এটা একজন সায়েন্টিস্ট ল্যান্ডল্ট সে সর্বপ্রথম প্রমাণ করছে যে না, তুমি যদি পুরো সিস্টেমটাকে মনিটরাইজ করতে পারো, সিস্টেমে যত ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন হচ্ছে প্রত্যেকটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনকে তুমি যদি ফোকাস করো এবং সেটাকে নিয়ে চিন্তা করো, তাহলে তুমি দেখবা বিক্রিয়কের টোটাল ভর উৎপাদের টোটাল ভরের অলওয়েজ সেম হয়। আমরা পুরোটাকে অবজার্ভ করতে পারি না দেখেই আমাদের মানটা সমান আসে না, বাট যদি এরকম কন্ডিশন মেনটেন করে তাহলে এটা অবশ্যই হবে। সেটা ল্যান্ডল তার একটা পরীক্ষার মাধ্যমে প্রমাণ করছে। সে পরীক্ষাটা করছিল কি দেখো, সে এরকম একটা বিকার নিছিল, মানে এরকম একটা পাত্র নিছিল, আমি দেখাই। তো মনে করো এরকম একটা পাত্র নেই, ড্রয়িং অত ভালো না, বাট স্টিল আমি একা ট্রাই করি একটু। তোমাকে এরকম একটা পাত্র নিল, তো 2টা পাত্র নিয়েছিল মূলত।
তো সে করছে কি দেখো, তো এই যে একটা পাত্র, এরকম দুইটা পাত্র নিল, এবং এই যে দুইটা পাত্র, সেই দুইটা পাত্রকে সে মাঝখানে একটা কানেক্ট করছে, মাঝখানে এটাকে সে একটা এরকম নল দ্বারা কানেক্ট করছে, কাইন্ড অফ একটা এইচ আকৃতির একটা কানেকশন তৈরি করছে পাত্রের, এরকম একটা এইচ আকৃতি কানেকশন তৈরি করছে। ভালো কথা, কানেকশন তৈরি করলো, অনেক বড় চিত্র, এত বড় চিত্র আমাদের লাগবে না, আমরা ছোট করে নিই এটাকে। হ্যাঁ, তো দেখো এই হচ্ছে একটা ল্যান্ডার এক্সপেরিমেন্ট। সে করলো কি, এরকম একটা পাত্র সেট আপ দিল, ওকে ভালো কথা। পাত্র সেট আপ দেওয়ার পর সামনে একটা কাজ করি, এটাকে আরেকটা নিয়ে নিই, কারণ পরেই আবার লাগবে। হ্যাঁ, আরে আচ্ছা, তারা একটু, হ্যাঁ, ওকে, প্রথম পাত্রটা একটু দেখাই। প্রথম পাত্রটা সে করছিল কি, প্রথম চিত্রে সে ফার্স্টে করছে কি ভাইয়া, এক পাত্রে তোমার FeSO4 দিছে, আর এক পাত্রে সে করছে কি ভাইয়া Ag2SO4 দিছে। ভালো কথা, দুই পাত্রে এটা দিল, দুই পাত্রে এটা দেওয়ার পর সে করছে কি, এদের পাত্রের যে মুখটা সেটাকে একটা ক্লিপ দিয়ে আটকায় দিছে, পাত্রের মুখটাকে সে একটা ক্লিপ দিয়ে আটকায় দিছে, ছিপি দ্বারা আটকায় দিছে, কথা বলতে গেলে ছিপি দ্বারা আটকানোর পর আবার এটাকে ঝাঁকাইছে সে। তো এটা হচ্ছে কি দেখো, ফার্স্ট পিকচারটা যেটা, সেটা হচ্ছে ঝাঁকানোর পূর্বে, এটা হচ্ছে ভাইয়া ঝাঁকানোর পূর্বে, আর এটা হচ্ছে ভাইয়া ঝাঁকানোর পরে। তো সে করছে কি, সে ঝাঁকানোর আগে টোটাল মাসটা এখানে দেওয়ার পর ওয়েট করছে যে কত গ্রাম হইলো আমার এখানে, সে টোটাল মাসটাকে ওয়েট করছে যে আচ্ছা এটা এই গ্রাম, মানে এটা এক্স গ্রাম, আর এটা ধরো ওয়াই গ্রাম, তুমি তো জানতেই পারো যে কত গ্রাম নিছে। ঝাঁকানোর পর সে খেয়াল করলো টোটাল মাসটা সেম আছে, মানে এখানে যে বিক্রিয়াটা হয়েছে, এখানে টোটালটা এটা টোটালটার সেম আছে। তো সে এখান থেকে প্রমাণ করছে যে আসলে ল অফ মাস কনজারভেশনটা একদম কারেক্ট। তো আসলে সে করছিল কি, আসলে এই জিনিসটা বোঝার ট্রাই করি আমরা একটু, পুরো এটাকে আমরা একটু বামে নিয়ে আসবো, অত জায়গা দরকার নেই আমাদের বামে। আচ্ছা, তো আসলে সে করছিল কি দেখো, তার এক্সপেরিমেন্টটা খুবই সিম্পল। সে করছে কি ভাইয়া, আপনার FeSO4 এর সাথে বিক্রিয়া করাইছে Ag2SO4 এর, এবং এই বিক্রিয়ায় যেটা হয়েছে ভাইয়া, আপনার এই যে সিলভারটা অদক্ষেপ পড়ছে, সিলভারের অদক্ষেপ পড়ছে, এবং এখানে ভাইয়া Fe2SO4 3 উৎপন্ন হয়েছে। মানে ভাই এখানে রাসায়নিক বিক্রিয়া হয়েছে, কিন্তু আলটিমেটলি এখানে কিন্তু একটা রাসায়নিক বিক্রিয়া হয়েছে, একটা অদক্ষেপ পড়ছে, আর একটা ভাইয়া আপনারই হয়েছে। সে যেটা দেখাইছে যে পাত্র ঝাঁকানোর পূর্বের যে ভর আর পাত্র ঝাঁকানোর পরের ভরটা সেম। তো তার কথা ছিল এইটাই যে ভাইয়া ঝাঁকানোর পূর্বের টোটাল ভর, আসো খেয়াল করি, সে বলছে এটাই যে ঝাঁকানোর পূর্বের মোট ভর ইজ ইকুয়াল টু ঝাঁকানোর পরের মোট ভর। সে আসলে এই জিনিসটাই ক্যালকুলেট করে দিয়েছে, অ্যান্ড এইটাই আমি আসলে অ্যান্ড্রয়েডের পরীক্ষা ছিল। ওকে, সামনে আগে একটু, সামনে এগুলো খুব ইজি করা, এগুলো জাস্ট আমরা গোথ্রু করলেই হবে। আসো একসাথে গোথ্রু করি। তাপরাসায়নিক সমীকরণ, তো বাচ্চাদের জিনিস, 9 টেনে পড়ে আসো সমীকরণ লেখার ওয়ে কি, ওই জিনিসটা যে তাপরাসায়নিক সমীকরণ লেখার ক্ষেত্রে আমাদের কিছু জিনিস সম্বন্ধে একটু মনে রাখা লাগবে। কি কি ভাইয়া? ফার্স্ট অফ অল দেখো, কোনো বিক্রিয়ক কত মোল অপর বিক্রিয়কের সাথে বিক্রিয়া করেছে চূড়ান্তভাবে সেটা জানা যায়। সো মানে তাপরাসায়নিক সমীকরণ দ্বারা আমরা কি জানতে পারি, এটা হচ্ছে ওই যে স্টোইকেমিস্ট্রি। এখানে এই কথাটা যেটা বলতো সেটা হচ্ছে ভাইয়া স্টোইকেমিস্ট্রি, তোমার যে ভাইয়া স্টোইকেমিস্ট্রি বা সহগানুপাত সূত্র তোমাকে বলে যে তুমি কত মোল বিক্রিয়ক নিয়ে কত মোল উৎপাদ পাবা, এই জিনিসগুলো এখান থেকে বলে। তারপর সেকেন্ডটা কি দেখো ভাইয়া, সেকেন্ডটা হচ্ছে ভাইয়া সমতাকৃত তোমার সমীকরণ হতে লিমিটিং বিক্রিয়ক সময় ধারণা পাওয়া যায়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভাইয়া, যে আমরা লিমিটিং বিক্রিয়ক একটা আইডিয়াও কিন্তু এখান থেকে পেয়ে যাই। ওকে, থার্ড কি ভাইয়া, থার্ড হচ্ছে বিক্রিয়ার উপাদানগুলোর ভৌত অবস্থা সম্বন্ধে জানা যায়। থার্ডটা হচ্ছে ভাইয়া আমরা এদের ভৌত অবস্থা সম্বন্ধে একটা আইডিয়া পেতে পারি যে আসলে এটা কোন ভৌত অবস্থায় আছে, কারণ যে সলিড লিকুইড গ্যাসের বিক্রিয়ার কাহিনী আছে ওখানে এটা। এরপর হচ্ছে ভাই এনথালপি নিয়ে জানা যায়। এনথালপি কি ভাই, এনথালপি হচ্ছে ডেল এইচ, এটা দেখবা এনথালপিটা কি, এনথালপি হচ্ছে আমাদের ডেল এইচ। এটা একটু বলে রাখি আমি এনথালপি সম্বন্ধে একটা জানা আইডিয়া দেয়। সো এনথালপি হচ্ছে তোমার ডেল এইচ, বা এটাকে আমরা বলি বিক্রিয়া তাপ,
বিক্রিয়া তাপ ইন কনস্ট্যান্ট প্রেশার। ওকে, স্থির চাপে বিক্রিয়া তাপ যেটা সেটাকে আমরা এনথালপি বলি। এরপর আছে দেখো বিক্রিয়া তাপোৎপাদী কিনা তাপ হয় সে সম্বন্ধে আইডিয়া দেয়। মানে ভাই এটা এখানে ডেল এইচ এর মানটা, এনথালপি তো বুঝলাম, এনথালপি সম্বন্ধে আইডিয়া দেয়। এনথালপির মানটা ভাইয়া আপনার ডেল এইচ এর মানটা নেগেটিভ নাকি ডেল এইচ এর মানটা পজিটিভ তার সম্বন্ধে একটা আইডিয়া দেয়। এটা অবশ্যই, এটা হচ্ছে মনে রাখবা একটা থার্মোডাইনামিক রিঅ্যাকশনের কোর কনসেপ্টই হচ্ছে তোমার এটা, যে ওই বিক্রিয়াটায় ভাইয়া ডেল এইচ এর কি চেঞ্জ হয়েছে, মানে ভাই এখানে ডেল এইচ আপনার মাইনাস নাকি আপনার ডেল এইচ এর মানটা প্লাস, সেই জিনিসের সম্বন্ধে ও আপনাকে আইডিয়া মাস্ট দিবে। অন্য কোনো বিক্রিয়া দেখ বা না দেখ, এই বিক্রিয়াটা এই অবস্থা মাস্ট দিবে এখানে। তো লেখার ক্ষেত্রে নিয়ম কি ভাইয়া? লেখার ক্ষেত্রে ফার্স্ট নিয়ম যেটা হচ্ছে ভাই, আমরা জাস্ট কি পয়েন্টসগুলো খেয়াল করে দেখো, সেটা হচ্ছে এই যে যদি সলিড হয় তাহলে সলিড লিখবো, গ্যাসিয়াস হলে জি লিখবো, লিকুইড হলে এল লিখবো, অ্যাকুয়াস হলে লিকুইড লিখবো। প্রথম কথা এটা ভাইয়া খুবই সিম্পল। আচ্ছা, সেকেন্ডটা ভাইয়া এই যে ওই কথাটাই সেকেন্ডে বলছে যে ভাইয়া আপনাকে এটা বাম পাশে ডান পাশে দুই পাশেই লিখতে হবে, মানে এটা আপনার ভৌত অবস্থার যে কি চেঞ্জ হয় সেটা আপনাকে আইডিয়া দেয়। ওকে, বুঝতে পারছি। আরেকটা কথা এই যে এইটা কথা বলছে কি, যে পানিতে দ্রবীভূত হলে, পানিতে দ্রবীভূত থাকলে সেটার পাশে আপনার কি লিখতে হবে, পানিতে দ্রবীভূত থাকলে সেটার পাশে আপনার এই যে একিউ, একিউ লিখি আমরা। ওকে, তো এটা ভাইয়া কোনো বড় ব্যাপার না, এটা আপনারা বুঝছেন যে ভাইয়া যদি পানিতে দ্রবীভূত হয় সেটা আমরা সেটাকে একিউ লিখি, 9-10 থেকে পড়ে আসতেছি, সিম্পল কথা। থার্ডটা ভাইয়া, থার্ডটা হচ্ছে ভাইয়া তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি লিখি? তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের ভাইয়া ডেল এইচ এর মানটা হয় আপনি কিভাবে লিখবেন দেখো, হয় তুমি প্লাস দিয়ে লিখবে এখানে, অথবা ডেল এইচটাকে আলাদাভাবে মাইনাস আকারে লিখবা, এটা এক কথা। আর তাপহারীর ক্ষেত্রে আমরা কি করবো ভাইয়া? তাপহারীর ক্ষেত্রে আমরা হয় মাইনাস দিয়ে তাপ লিখবো, অথবা ডেল এইচটাকে আমরা কি লিখবো, ডেল এইচটাকে প্লাস দিয়ে লিখবো। এই দুইটা কথা হবে, এই দুইটা কথা আই গেছে আমাদের এখানে টাইম ওয়েস্ট করার কিছুই নেই, এটা তুমি আগেই জানো, জাস্ট একটু মনে করায় দেওয়া। এরপরে ভাইয়া কি লেখা, যে ডেল এইচ এর মান আপনি বিপরীত করেও লিখতে পারেন। হ্যাঁ, যে বিক্রিয়া উল্টাইলে ডেল এইচ এর মানটা বিপরীত হয়ে যায়। যেমন এই বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর মানটা দেখো কত, সেটা হচ্ছে +53, এই বিক্রিয়াটাকে উল্টায় দিলে সেই বিক্রিয়ার মান হয়ে যায় -53। জাস্ট সিম্পল কথা হবে, এগুলো বাচ্চারাও বুঝে ওইটাই। আর এই যে এটা হচ্ছে এনথালপি পরিবর্তনের মানটা গুণিতক আকারে চেঞ্জ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখবা যে ভাই এনথালপির পরিবর্তনের মানটা ভাই আপনার গুণিতক আকারে চেঞ্জ হয়। তো দেখো এখনো বিক্রিয়া করলে তাপ উৎপন্ন হচ্ছে কতটুকু, এখনো বিক্রিয়া করলে তোমার তাপ উৎপন্ন হচ্ছে 393, যদি 2 মোল বিক্রিয়া করে ভাইয়া, 2 মোল বিক্রিয়া করলে দেখো তোমার 2 মোল বিক্রিয়া করলে দেখো মানটা হয় তার দ্বিগুণ, সো 2 টাইমস হয়ে গেছে। এই জিনিসটা খেয়াল রাখবা, এই জিনিসটা মাঝে মাঝে একটু আউলাইয়া ফেলি, মেস্ট আপ করে ফেলি, সো এই জিনিসটা মনে রাখবা যে যত দ্বারা গুণ করবো তত দ্বারা গুণ করে দেবো আমরা। একটু এক্সাম্পল আছে দেখো, বলছি যখন বোম ক্যালোরি মিটার দিয়ে বিক্রিয়া তাপ নির্ণয় করা হয়, আচ্ছা এটা পরের লেকচারের এমসিকিউ, জাস্ট মনে রাখবা তখন কোন জিনিসটা স্থির রাখা হয়, এটা মূলত ভাইয়া তাপমাত্রাটাকে স্থির রাখা হয়। বোম ক্যালোরি মিটারে আমরা যে এক্সপেরিমেন্টগুলো করি একটু বলে রাখি, বোম ক্যালোরি মিটারে যে এক্সপেরিমেন্টগুলো করা হয় সেগুলো মূলত ভাইয়া আপনার আইসোথার্মিক হয়, এগুলো আপনার ভাইয়া আইসোথার্মিক মূলত হয়, দ্যাটস ওয়াই আমরা তাপমাত্রাকে স্থির রাখি। বিচ্ছিন্ন অবস্থায় একটি পরমাণু শক্তি যুক্ত অবস্থা চাইতে কম না বেশি, কথা হচ্ছে বিচ্ছিন্ন অবস্থায় একটা পরমাণু শক্তি যুক্ত অবস্থা থেকে একটু কম হয় ভাইয়া। কারণ কি ভাইয়া, কারণ কি, এটা কারণটা আমি বলে দিই, এটা একটু পরে দেখবা। এটা হচ্ছে ভাইয়া ইন্টারনাল এনার্জি কম, ইন্টারনাল এনার্জি কম। আর ইন্টারনাল এনার্জি কম হওয়ার মেইন কারণ কি ভাইয়া, কম হচ্ছে ভাইয়া মলিকিউল মলিকিউল অ্যাট্রাকশনটা থাকে না। ওকে, মলিকিউল মলিকিউল যে অ্যাট্রাকশন সেটা থাকে না, লিখে দিলাম, নেক্সট ক্লাসে এটা দেখবো আমরা, বা নেক্সট লেকচারে মেইন কথা হচ্ছে মলিকিউল মলিকিউল যে অ্যাট্রাকশন সেটা তোমার এখানে থাকে না। ওকে, বুঝতে পারছি আই গেস। ওকে, সো আমাদের ইনিশিয়াল যে লেকচারটা সেটা এই পর্যন্তই। এই লেকচারে আমরা কি আলোচনা করলাম, থার্মোডাইনামিক একদম বেসিক জিনিসগুলো, যে থার্মোডাইনামিক প্রসেস কয় প্রকার হতে পারে, থার্মোডাইনামিকের ভ্যারিয়েবল কয় টাইপের হয়, ইভেন থার্মোডাইনামিকের যে আপনার কি বলা যায়, কি জানি দেখলাম ওটা থার্মোডাইনামিকের যে ওটা কি বলে প্রথমেই দেখলাম, হ্যাঁ সিস্টেম সারাউন্ডিং, ওই জিনিসগুলোকে আলোচনা করলাম। নেক্সট লেকচারে আমরা এই থার্মোডাইনামিক্সের ফার্স্ট লটাকে নিয়ে ডিটেলস আলোচনা করবো। অ্যান্ড বলে রাখি থার্মোডাইনামিক্সের ফার্স্ট লয় কিন্তু আমাদের হিট নিয়ে আলোচনা হবে, ওয়ার্ক নিয়ে আলোচনা হবে, সো ওই লেকচারটা আমরা আরও মনোযোগ দিতে করবো, অ্যান্ড সেখানে তোমার এই জিনিসগুলো তুমি ইমপ্লিমেন্ট দেখতে পারবা। তো আল্লাহ হাফেজ সবাইকে, ইনশাআল্লাহ নেক্সট লেকচারে তোমাদের সাথে আবার দেখা হবে।